প্রকাশ, সোল, আইডেন্টিটি, যশ, খ্যাতি, মান, সম্মান, রুট, ক্রিয়েশন, তার সাথে ক্ল্যান, লিনিয়েজ প্রভৃতি, অথরিটি, অথরিটেটিভ ডিসিশন ফর দ্য মাস, এই সমস্ত কারকতা তথা সমস্ত কারকতার যে মূলাধার আছে অন্তত সৌরজগতের মধ্যে, যে পরিবারের একটি ক্ষুদ্র অংশে আমরা বসবাস করি, এখানে সমস্ত প্রকার অর্ডার এবং অথরিটি বা তার ফাংশনারিজের যে মূল, যার উপরে বর্তায়, অর্থাৎ যিনি তার কারকতা এই সৌরজগতের মধ্যে প্রদান করে থাকে, সে হচ্ছে রবি, যা একটি নক্ষত্র, যাকে আমরা কলোকিউয়ালি গ্রহ বলে থাকি। সেই রবি আগামী 12 তারিখ মকর রাশি ত্যাগ করে শনির মূল ত্রিকোণ অর্থাৎ কুম্ভ রাশিতে পরবর্তী 30 দিনের জন্য তার গোচর সংগঠিত করতে চলেছে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল, লগ্নভিত্তিক ফলাফল দুটো নিয়ে আলোচনা করব। এই আলোচনা দুটো পার্টে হবে, ভেরি ইম্পর্টেন্ট আলোচনা, কারণ এই আলোচনাতে শনির কম্বাশন নিয়েও আলোচনা করব, অর্থাৎ কম্বাস্ট অফ স্যাটার্ন। স্যাটার্ন দগ্ধ হবে মোটামুটি 27শে ফেব্রুয়ারির পর থেকে। অ্যাকিউরেটলি যেটা দিল্লির লঙ্গিটিউড ল্যাটিটিউড ধরে করা আছে, তাতে 28শে ফেব্রুয়ারি থেকে বলা আছে মোটামুটি 10ই এপ্রিল পর্যন্ত। কোনো বাজার চলতি পুস্তক বা পোর্টালে আপনারা সেটা 7ই এপ্রিলও দেখতে পাবেন, কিন্তু মোটের উপরে সেটা 10ই এপ্রিল থাকবে, এবং তার যে ইন্টেন্সিটি অফ কম্বাস্ট সেটা থাকবে 28শে মার্চ পর্যন্ত। তা আমি আলোচনা পর্যায়ক্রমে দুটো ফেজে বলবো, সার্বিক আলোচনাটা তারপরে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ বলে দেব, কারণ শুধুমাত্র কুম্ভ রাশিতে শনি থাকাকালীনই তো কম্বাশনটা থাকছে না। কম্বাশনটা শনি মীন রাশিতেও যাবে, রবিও মীন রাশিতে যাবে। রবি আগে চলে যাবে, স্যাটার্ন পরে যাবে, কিন্তু তারপরেও রুট কম্বাশনটা থেকেই যাবে। তার আলোচনাটা আমরা আজকেই করে দেব। পরবর্তীকালে যখন আমরা আলোচনা করব, কারণ মীন রাশিতে বেশ কতগুলো প্ল্যানেট একসাথে থাকবে কিছুদিন, সেই নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করছে। সেরকম বেশ কিছু বছর পরই তার পারমুটেশন কম্বিনেশন অনুসারে বিভিন্ন জায়গায় একাধিক প্ল্যানেট অবস্থান করে। আমি এমনও দেখেছি প্রচুর হরোস্কোপে যে একটা জায়গায় 6টি প্ল্যানেট রয়েছে। তো এটা কিছু অস্বাভাবিক নয়, অবশ্যই অস্বাভাবিক, কারণ একাধিক প্ল্যানেট একটা জায়গায় থাকলে তাদের যে গুণগত বা তাদের যে কার্যগত ক্ল্যাশ তৈরি হয়, প্রত্যেকের কার্যগত যে ডিফারেন্সেস আছে সেটা একে অপরের সাথে কন্ট্রাডিক্ট করে, তার ফলে একটা যে রেজাল্ট্যান্ট এফেক্ট দেয় তার মধ্যে প্রচুর ভ্যারিয়েশন আসে। সেটা যখন আলোচনায় আমি যাব, তখন আমার মতন করে শাস্ত্র নির্দেশিত যে পথ আছে সেই অনুসারে আপনাদের বলার চেষ্টা করব। আজকের আলোচনা মূলত দুটো, এক হচ্ছে রবির জেনারেল কুম্ভ রাশিতে গোচর এবং কম্বাস্ট অফ স্যাটার্ন, শনির দগ্ধতা, সেটা নিয়ে আলোচনা হবে। প্রথম আপনাদের আমি তারিখগুলো একটু বলে দিই, সুবিধে হবে। যারা লার্নার আছেন বা যারা খুব ইন্টারেস্টেড তারা তারিখগুলো একটু লিখে নিতে পারেন। সেটা হচ্ছে রবি মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে 12/2/2025 রাত্রিবেলা 9:40। মৃগশিরা নক্ষত্রেই আছে। মৃগশিরা নক্ষত্রের বিস্তার মকরের লাস্ট দুটো চরণ থেকে কুম্ভের প্রথম দুটো চরণ। তো মৃগশিরা নক্ষত্রের তৃতীয় নবাংশে, মানে তৃতীয় যে চরণ আছে নবাংশ, সেটা তুলা রাশির নবাংশ, সেটা নিয়ে রবি প্রবেশ করবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে মৃগশিরা নক্ষত্রের বিস্তার 6°40', যথাক্রমে তুলা এবং বৃশ্চিকের নবাংশ। সেটাতে রবি অবস্থান করবে 12 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, 19/2/2025 দুপুরবেলা 12:08 পর্যন্ত। তারপরে রবি শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে এবং সেখানে থাকবে। শতভিষা নক্ষত্রের বিস্তার হচ্ছে 20° পর্যন্ত কুম্ভ রাশির।
তো সেখানে থাকবে 4-3-2025 পর্যন্ত, বিকেলবেলা সন্ধেবেলা 6:24। তারপরে রবি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, বৃহস্পতির নক্ষত্র, এবং এই নক্ষত্রের 3টে চরণ কুম্ভ রাশিতে আছে। আলটিমেটলি রবি কুম্ভ রাশি ত্যাগ করবে 14-3-2025 বিকেলবেলা প্রায় 6:30। তারপরে মীন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে বৃহস্পতি চতুর্থ চরণ নিয়ে সে মীন রাশিতে প্রবেশ করবে, সেটা কর্কট রাশি নবাংশ থাকবে। আমাদের আলোচনার মূলত বিষয় থাকবে রবি কেন্দ্রিক আলোচনা, যেহেতু হচ্ছে রবির কুম্ভ রাশিতে গোচর। আমি শনির কম্বাসনের টাইমটাও আপনাদের বলে দিচ্ছি। দেখুন, স্যাটার্ন এখন আজকে যখন আমি অনুষ্ঠান করছি এটা হচ্ছে 3 ফেব্রুয়ারি, ঠিক আছে? তো আমি গত পরশু দিনই আমাদের বুধের যে কুম্ভ রাশিতে গোচর সেটা নিয়ে অনুষ্ঠান করে দিয়েছি। যবেই হোক, আমার কিছু কনস্ট্রেইনস আছে ফ্যামিলিগত, তার ফলে আমি হয়তো সময় অনুষ্ঠান করতে পারবো না, শারীরিকও সমস্যা আছে, সেটা আপনারা জানেন অনেকেই। তো তার ফলে আমি করতে পারবো না বলে আমি আগে অনুষ্ঠানগুলো করে রাখছি, যাতে দর্শক যারা নিয়মিত এবং যারা খুব সিরিয়াস ভিউয়ার তাদের সমস্যা হয় এবং তারা প্রশ্ন করেন, তো সেই কারণে। তো যাই হোক, শনি এই মুহূর্তে যেখানে রয়েছে সেটা হচ্ছে সবেমাত্র সে 23°20' ক্রস করেছে এবং ক্রস করে সে আমাদের মেষ রাশির নবাংশ থেকে বৃষ রাশির নবাংশে প্রবেশ করেছে। তো স্যাটার্ন মোটামুটি কম্বাসন যে পিরিয়ডটা আছে, যেটাকে আমরা একটা ফ্লেক্সিবল কম্বাস্ট পিরিয়ড বলতে পারি, তো সেটা থাকবে 40 দিন। সেটা যেরকম বলছিলাম আপনাদের, 28 তারিখ থেকে শুরু হবে, 28/2/2025 থেকে সন্ধেবেলা 7:04। আমি 3.5 মিনিট পূর্ব দিকে, মানে 3.5 মিনিট এগিয়ে দিয়েছি, যেহেতু পূর্ব দিকে আছি বলে। তো সেক্ষেত্রে মানে এটা উল্টো দিকে হবে, তো সেই কারণে সময়টা পিছিয়ে গেছে। দিল্লির দিকে গেলে সময়টা এগিয়ে যেত, উল্টো হতো ব্যাপারটা। 7:04 সেই সময় স্যাটার্ন, সেই সময় রবি থাকবে প্রায় 16°, বর্গোত্তম থাকবে, কুম্ভ রাশিতেই নবাংশে অবস্থান করবে। শনি থাকবে 26°25', অর্থাৎ প্রায় 11° আগে থেকেই শনি কম্বাসন ফেজের মধ্যে চলে যাচ্ছে, দগ্ধ হয়ে যাচ্ছে। এবং এই দগ্ধতা অ্যাকচুয়ালি অফিসিয়ালি, যেটাকে আমি বললাম ফ্লেক্সিবল যে ফেজটা, সেটা থাকবে 9/4/2025 পর্যন্ত, 40 দিন। সেটা ভোরবেলা 5:03 পর্যন্ত। সেই সময় রবি থাকবে 25°-তে মীন রাশিতে এবং শনি থাকবে 1°13' মীন রাশিতে। তো বুঝতে পারছেন, একটা লং টার্ম, কিন্তু এটার এফেক্টিভ যে টাইমটা, সেই এফেক্টিভ টাইমটা হচ্ছে 28/3 পর্যন্ত। 28/3/2025, যেই পর্যন্ত আমরা স্যাটার্নকে মোটামুটি তার দগ্ধতা বা তার দগ্ধতার জন্য যে ফল প্রদানে ক্ষেত্রে কিছু অতিশয়োক্তি, কিছু ক্ষেত্রে অ্যাবারেশন, এই সমস্ত বিষয়গুলো খুব প্রকটভাবে আমাদের সামনে আসবে, সেটা হচ্ছে 28/3/2025। সেই সময় রবি থাকবে মীন রাশিতে 13°55' এবং শনি থাকবে কুম্ভ রাশিতে একদম শেষ দিন, বুঝতে পারছেন, তার পরের দিনই স্যাটার্নও মীন রাশিতে ঢুকে যাবে, সেটা হচ্ছে 29°52'। আমি সন্ধে 6টার টাইম নিয়ে বলছি, মানে একটা অ্যাভারেজ টাইম। তো যাই হোক, মীন রাশিতে প্রবেশ করবে শনি 29/3/2025 রাত্রিবেলা 11:01। তো যাই হোক, এই টাইমিংগুলো একটু মাথায় রাখবেন, তাতে অনেকটা সুবিধে হয়। তো আমি এখন প্রথমে রবির কুম্ভ রাশিতে অবস্থান করাকালীন যে ফল সেটা নিয়ে বলি, তারপরে কম্বাসন এফেক্টটা নিয়ে বলবো। দেখুন, রবি হচ্ছে আমাদের আইডেন্টিটিকে নির্দেশ করে, আমাদের সোল। তো আমাদের
ভগবান যা বলে গেছে 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে, যে সোল আমাদের হৃৎপিণ্ডে বসবাস করে এবং তার আয়তন সম্পর্কে বলা হয়েছে একটি কেশ তার 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে একটি সোল। এবং এই সোলকে বলা হয়েছে যন্ত্র আড়ুরান, অর্থাৎ আমাদের বডিটা হচ্ছে একটা যন্ত্র, তার উপরে সোলটা আড়ুর হয়ে এন্টায়ার জীবনী শক্তিকে সে স্প্রেড করে দিচ্ছে সারা শরীরে, যার ফলে আমাদের শরীরটা সচল থাকে, চলাফেরা করে। যখন সোল কোনো কারণে লিভ করে যায় বা বডিতে বসবাসের মতন তার আর যে মেটেরিয়াল তথা স্পিরিচুয়াল যে কার্যকাল আছে সেটা আর থাকে না, বা বসবাসের একেবারে অনুপযোগী হয়ে যায়, তখন সোল লিভ করে যায়। এবং এই লিভের কোনো নির্দিষ্ট সময় নেই, সেটা প্রিনাটাল গ্রোথেও হতে পারে, অর্থাৎ খুব দুঃখজনক হলেও মায়ের গর্ভেও সেই সন্তানের মৃত্যু ঘটতে পারে, আবার সেই ব্যক্তি 100 বছরে গিয়েও তার মৃত্যু ঘটতে পারে, এর কোনো নির্দিষ্ট টাইম নেই। তবে যে কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে, একমাত্র ডাক্তারবাবু যদি কোনো কারণে না বলেন যে যে বাচ্চাটি আসতে চলেছে, এখন বিজ্ঞান অনেক উন্নত, তার হয়তো এমন কিছু জটিল বা কঠিন রোগে আক্রান্ত হয়ে সে ভূমিষ্ঠ হবে, যার ফলে সারা জীবন তাকে অসম্ভব দুঃখ, যাতনা, বেদনা, মেটেরিয়াল যেটা সহ্য করতে হয় সেটা করতে হবে, এবং তদুপরি যারা পিতামাতা তাদেরও অসহনীয় কষ্ট, দুঃখ ভোগ করতে হবে। সেই রকম স্টেটে যে সন্তান অনেক সময় আমরা বাই দ্য কনসেন্ট, লেজিটিমেট কনসেন্ট অফ দ্য ডক্টর, তাকে আমরা অ্যাভয়েড করিয়ে দিই বা অনেক সময় অনেক কিছু করানো হয়, কিন্তু তার ব্যতি রেখে মনে রাখবেন, ভেরি কেয়ারফুল কথা বলছি, আমি যা বলছি তা মুনি ঋষিদের কথাকে কোট করছি। সেই সময় তো এইরকম ওয়ার্ডের পরিচিত ছিল না, সেগুলো অন্যরকম। সেটা হচ্ছে দৈহিক বা শারীরিক সুখানুভূতির জন্য যদি কোনো সন্তান আসে, বা আমাদের কথা অনুসারে আনপ্ল্যান্ড, এটা একটা খুব পরিচিত একটা শব্দ। প্ল্যান নির্মাণ করার ক্ষমতা মানুষকে কবে থেকে দিয়েছে সেটা আমি জানি না, শাস্ত্রে কোথাও লেখা নেই। মানুষ যখন নিজের সঞ্চালক হওয়ার চেষ্টা করে তখন দুর্গতির আর সীমা থাকে না, তখন সেই জাতীয় নির্বুদ্ধিতা সম্পন্ন কথাবার্তা বলে, মানে পুরোটাই মেটেরিয়াল কথাবার্তা, মানে কতটা অর্থ কামিয়ে তারপরে আমার সন্তান হবে আর কি। তো সন্তান, সেই জাতীয় যে সন্তান যদি কখনো কেউ নষ্ট করেন, সেটা কিন্তু ভয়ানক অপরাধ। মানে হয়তো আইনের চোখে অপরাধ নয়, কারণ একটা নির্দিষ্ট সীমা আছে, তার আগে সেটা মৌলিক অধিকারের মধ্যেই প্রায় পড়ে, কিন্তু স্পিরিচুয়াল দৃষ্টিকোণ থেকে কিন্তু সেটা ভয়ানক অপরাধ, সেটা মাথায় রাখতে হবে। আমি এর ব্যাপারে এর বেশি কিছু বলবো না, কারণ ওটা আমার অধিকারের মধ্যেও পড়ে না, আমি জাস্ট কোট করে দিলাম। তো রবি, এবার দেখুন আমাদের যে বডিটা আছে সেটাকে বলছে যন্ত্র, যন্ত্রের উপরে আড়ুর হয়ে আছে কে আছে? সোল। যেমন ধরুন একটি গাড়ি, সেটা খুব দামি মার্সিডিজ হতে পারে, কোনো সাধারণ ভ্যান রিক্সা হতে পারে, সেই গাড়িটিকে চালায় একজন ড্রাইভার। তো গাড়িটি কিভাবে চলবে না চলবে, সেটি সঠিকভাবে চলবে না রাস্তার আইন কানুন লঙ্ঘন করে চলবে, বা কোনো দুর্ঘটনার কবলে পড়বে, সে সমস্ত কিছু ডিপেন্ড করে অলমোস্ট যিনি গাড়ির চালক তার উপরে। তো এই চালক হচ্ছে সোল, আর বডিটা হচ্ছে সেইভাবে চল। সেই জন্যই ভগবান বলেছেন যন্ত্র আড়ুরান। সোলটা লিভ করে গেলে, আপনি যদি বড় কোনো কুস্তিবিদও হন, আপনার কোনো ভ্যালু নেই, অত বড় একটা দেহ, বরঞ্চ সেটিকে যারা বয়ে নিয়ে যাবে আপনার অন্তিম ঘাট পর্যন্ত, তারা মনে মনে বেশ আপনাকে মানে মৃত্যুর পরেও গালমন্দই করবে। বা একটি অত্যন্ত শক্তিশালী লোক যখন ঘুমিয়ে থাকে, টোটালি আনকনশিয়াস স্টেটে থাকে, সেই সময় তাকে কিন্তু একটি ছোট বাচ্চা এসেও তার উপরে একটা আঘাত আনতে পারে, কারণ তখন কিন্তু তার সেই পরিমাণ জায়গাটা, রিফ্লেক্সটা থাকে না। অর্থাৎ আমরা যখন ঘুমের মধ্যে থাকি, ঘুম নিয়েও শাস্ত্রে বিভিন্ন কথা বলা রয়েছে, আমি কথাগুলো এই কারণে বলছি, দিস আর ভেরি এসেনশিয়াল এখানে। তো আমাদের এই সোল যতক্ষণ অ্যাক্টিভ থাকে ততক্ষণ আমরা অ্যাক্টিভেশনের মধ্যে থাকি, এবং এই সোল
ওই ক্ষুদ্র অংশ হয়েও সে সারা শরীরে বিস্তার করে থাকে। যেরকম ডাক্তারবাবুরা তাদের ডাক্তারি পরিভাষায় বলেন যে প্রাণ প্রত্যেকটা সেলের মধ্যে রয়েছে এবং সেই সেলগুলো মারা যাচ্ছে, আবার আপগ্রেডেশন হচ্ছে, একটা বয়সের পরে তার সংখ্যা বা পরিমাণ বা শতকরা প্রভাব সেটা কমে আসে, যেটাকে আমরা সেন্সেস বলি, বার্ধক্য বলি, এবং তারপরে সেগুলো সেইভাবে রিজেনারেট হয় না, একটা সময়ের পরে কালগত নিয়মে আমাদের মৃত্যু ঘটে, যেটা স্বাভাবিক মৃত্যু আর কি। তো এই এই যে রবি আমাদের সোল, মানে রবিকে এখানে নমেনক্লেচার হিসাবে দেখানো হচ্ছে, সোলকে, সে সোলের ধারক বা বাহক হিসাবে বিভূতিষ্মানকে এক্ষেত্রে দেখানো হয়েছে, হ্যাঁ, পরমাত্মার অংশ হিসাবে দেখানো হয়েছে এই সোলকে, এবং সেটা প্রত্যেকটা প্রাণীর মধ্যে রয়েছে, প্রত্যেকটা লিভিং, ইভেন ট্রির মধ্যেও একইভাবে রয়েছে, সারা শরীরে ছড়িয়ে রয়েছে। সেই জন্য প্রত্যেকটা ডালপালাই দিয়ে পাতা গজায়, যেটা মরে যায় সেখান দিয়ে আর গজায় না। তো এই রবি আমাদের কি কি জিনিস দেখে, সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি, আমাদের ক্ল্যান, আমাদের লিনিয়েজ, অর্থাৎ আমরা কোথা থেকে এসেছি। আমি অনেকবার বলেছি, দেখবেন এখনো একটু পাড়া গাঁয়ের দিকে যাবেন, তো সেখানে না ওই যারা একটু বয়স্ক মানুষ আছেন সেখানে, তারা দেখবেন ওই কিছু দুরন্ত বাচ্চা দুষ্টুমি করছে, রাস্তাঘাটে হয়তো ঘুড়ি ওড়াচ্ছে বা বিপজ্জনকভাবে হাঁটাহাঁটি করছে, সাইকেল চালাচ্ছে, তখন হয়তো ধরে তাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ তুই কোন বাড়ির ছেলে রে, তোর বাপের নাম কি? এই যে কথাটা বলে, এই কথাটা কিন্তু এমনি আসেনি, এগুলোকে বলা হয় ওরাল ট্রেডিশন, বছরের পর বছর ধরে এসছে। শহরের দিকে এগুলোর এখন আর কেউ খেয়াল রাখে না খুব একটা, আমরা প্রায় শহরেই থাকি, সুবারবান এরিয়া, তো এইগুলো এখন খুব রেয়ার, হয়তো কিছু পুরনো মানুষ আছেন যারা সেই কালচারটিকে টিম করে বহন করে রেখেছে, তারা ব্যতী রেখে অন্য কেউ পাশে একটা বিপদ দেখলেও খুব একটা ফিরে তাকায় না। এটা আমি আমার ব্যক্তিগত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, ওই যতক্ষণ পর্যন্ত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের লোক না আসবে ততক্ষণ পর্যন্ত তার কোনো সুরাহা নেই। কিন্তু গ্রামের দিকে কিন্তু সেটা আছে এখন, এবং ভালো রকমই আছে। এই যে প্রথম জিজ্ঞাসা করে না, তুই কোন বাড়ির ছেলে রে, মানে সেই ভদ্রলোক তো তার বাবাকেও চেনেন বা তার বাবার বাবাকেও চেনেন, একটা লিয়াজও তৈরি করার চেষ্টা করেন যে তার বাবাকে তিনি কেমন দেখেছিলেন, তার বাবা হয়তো তাকে কাকা বা জ্যাঠা বলে ডাকে, এবং তার ছেলেটি কতটা বিগড়েছে এটা। তো সান নর্মালি কন্টেইনস যে সে তার পারিবারিক যে ট্রেডটা কতটা বহন করে নিয়ে আসছে। সেই জন্য ক্ল্যান বা লিনিয়েজের সাথে আমরা একটা গোত্র ব্যবহার করি, তো সেই গো তো আমাদের গোমাতা, সেখান থেকে এসেছে। তো আমাদের যে সনাতন ধর্ম আছে সেখানে গোত্র আছে প্রত্যেকের, সেটাও কিন্তু আমাদের ক্ল্যান বা লিনিয়েজ থেকে এসছে, সপ্ত ঋষি থেকেই এসেছে। সেইভাবেই পুরো ব্যাপারটি আসে। তো রবি আমাদের একদম রুটের সাথে যুক্ত করে রাখে। তো যাই হোক, সেখান থেকে তার সাথে যেটা থাকে যশ, খ্যাতি, সম্মান, মান, রবির সাথে আত্মসম্মান প্রবলভাবে যুক্ত থাকে, এবং সেটা কখনো কখনো অ্যাবারেটিভ হলে সেটা ইগোতে কনভার্ট করে যায়। এরকম বিভিন্ন বস্তু একসাথে অ্যামালগামেটেড ফর্ম হয়ে সে সেই এফেক্টটা দেওয়া শুরু করে। অথরিটি, রবি ডিটারমাইন্স অথরিটি। রবি ইজ দ্য রাজা, রাজার কাজ হচ্ছে হুকুম দেওয়া, এবং তার কাজ করে দেওয়ার জন্য একাধিক অমাত্য, একাধিক এক্সিকিউটিভস আর দেয়ার, যারা তার অর্ডারকে এক্সিকিউট করে দেবে রুট লেভেলে। রাজা কখনো রাস্তায় নেমে এসে কাজ করে না, রাজা তার প্রোক্লামেশনটা দিয়ে দেয়, যে প্রোক্লামেশনটা সেকেন্ড হাউস থেকে তৈরি হয়, সেভেন্থ হাউস থেকে তৈরি হয়, এবং 10th এবং 11th হাউস থেকে তৈরি হয় মুখ্যত। তো আপনি এর ঘরের মালিকদের দেখুন, রবির মূল ত্রিকোণ থেকে তার সেকেন্ড হাউস বুধ, 11th হাউসও বুধ, সেই জন্য বুধ প্লেজ দ্য ক্রুশিয়াল রোল। আমি গত দুদিন আগেও বলেছি, বা একাধিকবার, আজ পর্যন্ত যদি আমি 2000 অনুষ্ঠান করে থাকি সব মিলিয়ে, তার মধ্যে 1000 অনুষ্ঠানেই আমি এই কথাটা বলেছি। তো বুধ হচ্ছে রাজার হয়ে প্রোক্লামেটরের কাজ করে, যেরকম একটা অর্ডার চিপকে দেয়, বা আগেকার দিনের রাজা মহারাজারা যখন কোনো অর্ডার দিত তখন সেটা ওই রাস্তার চৌরঙ্গিতে দাঁড়িয়ে ঢোল বাজিয়ে, সেটাকে আপনারা বিভিন্ন ছবিতে দেখেছেন আর কি, সেগুলো সেরকম হতে প্রসেস, মানে
আমি বলছি প্রসেস ডিফারেন্ট হতে পারে, মোডাস অপারেন্ডিটা একই, সেটাকে ছড়িয়ে দেওয়া জনমানসে। বুথ করে ফিফথ হাউস বৃহস্পতি, তার মধ্যে যে নলেজ বা মেটেরিয়াল কন্টেন্ট থাকে সেটা যাতে মানুষের জন্য গ্রহণযোগ্য এবং উপযোগী হয় সেই বস্তু থাকে। শনি থাকে সেটা যাতে টাইম বাউন্ড লিমিটেশনে কাজ করে। শুক্র থাকে সেটা যাতে যত বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এবং তার মেটেরিয়াল অ্যাসপেক্টটাও সে পেতে পারে। এতগুলো প্ল্যানেট একসাথে রবিকে অ্যাসিস্ট করে রিগার্ডিং দিস ম্যাটার। তো তার অথরিটেটিভ ভ্যালিউ আছে এবং সে কিন্তু সেটা মানে এটাই রবির বেসিক কাজ। রবি কখনো মানে আমি বহু মানুষকে এরকম বলতে শুনেছি, এই যতগুলো প্ল্যানেট আছে সেগুলো সবই রবির থেকে সৃষ্টি হয়েছে। তো এবং গ্রহগুলো থেকেই সৃষ্টি হয়েছে মুখ্যত। তো গ্রহগুলো থেকে সৃষ্টি হয়েছে মানে পরোক্ষভাবে বলতে গেলে রবির থেকেই সৃষ্টি হয়েছে। তো তার ফলে রবি জেনারেল ফাদারহুড বা পিতৃত্ব হিসাবে সৌরজগতের মধ্যে সে একটা রোল প্লে করে। সেই জন্য রবি হচ্ছে জেনারেল। আমরা যদি কারকতা বিশ্লেষণ করি তাহলে 9th এবং 10th হাউসের কারকতা বহন করে রবি। 10th হাউস হচ্ছে তার এক্সিকিউশন, তার অর্ডার, তার সাথে তার মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অথরিটি, তার ভ্যালিয়েন্ট নেচার, সে তার কথার ভার সবার উপরে। আর 9th হচ্ছে তার জেনারেল, তার ধর্ম অর্থাৎ তার নেচার, যেমন চিনির ধর্ম মিষ্টি, নুনের ধর্ম নোনতা, সেরকম তার নেচার সেটা রবি ডিটারমাইন করে দেয়। এবং আমি অনেকবারও উদাহরণ দিয়েও বলেছি, যারা অনুজ্ঞানের দিন প্রশ্ন শোনেন দেখবেন বিভিন্ন টিভি সিরিয়াল বা অনুষ্ঠানে দেখবেন যে রাজা সবসময় না একটা জেনারেল মানুষের থেকে একটু উঁচুতে বসে। সেটা যদি আপনি বর্তমান যুগে পৃথিবীর দিকে তাকান, বর্তমান যারা ডেমোক্রেটিক প্রসেসেও শাসন চালান তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাক্সেসিবিলিটি রাজার কাছে খুব কম থাকে। অনেক মানুষকে পেরিয়ে তারপরে যেতে হয়, কারণ রাজা ইজ নট দ্য টম, ডিক অ্যান্ড হ্যারি। অনেক মানুষের ব্যারিয়ার, কারণ তার সিকিউরিটির প্রশ্ন আছে, তার সময়ের খুব অভাব, তাকে প্রচুর কাজ করতে হয়। হ্যাঁ, তো সেই কারণে সে সবসময় অ্যাক্সেস হতে পারে না। সেই জন্য সে তার ক্ষমতাটাকে ডেলিগেট করে দেয়, যেটাকে ডেলিগেশন অফ পাওয়ার বলা হয়, অথরিটি বলা হয়। তার হয়ে বকলমা কেউ কাজটি করে দেন। তো রাজা দেখবেন একটু উঁচুতে অবস্থান করে, সেখানে রাজার সাথে রানী থাকেন, বা রানী যদি নিজেই রাজার রোল প্লে করছেন তাহলে তিনি থাকেন, এবং রাজপুরোহিত থাকেন, আর মন্ত্রী একটা স্টেপ নিচে থাকেন। তো তারপরে সমস্ত মানুষ থাকে এবং রাজা থেকে একটা দূরে অবস্থান করে। বিখ্যাত আমাদের মেডিয়েভাল হিস্ট্রির, আমি শুধু নাম বলছি না, যে রাজার কোনো আত্মীয় নেই, কিনশিপ হ্যাজ নো কিনশিপ, বিখ্যাত কথা। রাজার কোনো আত্মীয় স্বজন থাকে না, কারণ রাজা একা টোটালি, কারণ সে আর কারুর সাথে নর্মাল ওয়েতে মিশতে পারবে না। সে যতই চেষ্টা করুক না কেন, সে এমন একটি পোস্ট বা অথরিটিতে বসে গেছে যেখানে সবাই তার দিকে তাকিয়ে রয়েছে, তার ডিসিশনের উপরে। তাকে এতটাই ক্ষমতা প্রদান করা হয়েছে। সে প্রাচীনকালেও ছিল, বর্তমানেও বিভিন্ন আইনসঙ্গত প্রক্রিয়ার মাধ্যমেও একইভাবে দেওয়া হয়েছে। আমি বারবার বলছি যে প্রসেসটা নতুন হয়েছে, কিন্তু মোডাস অপারেন্ডি, তার যে অ্যাকচুয়াল ফল আমরা দেখতে পাই সেটা একই রকম আছে। তো রবির জেনারেল যে কার্যকারিতা, রবির নলেজ, রবির গুণ, রবির ক্ষমতা, রবির মধ্যে সমস্ত ক্ষমতা আছে। কারণ সমস্ত যে প্ল্যানেটগুলি ইন্ডিভিজুয়ালি তাদের যে ডেমিগডস হিসাবে, রবি কিন্তু গড এবং বাকি সবাই কিন্তু ডেমিগড, মাথায় রাখবেন। তো মানে গড মানে রবি হচ্ছে দেবতা, বাকিরা সবাই ডেপিউটি দেবতা বলা যেতে পারে। তো ভগবান তাকে সেই ক্ষমতা প্রদান করে রেখেছে। তো রবি জেনারেলি সমস্ত গুণাবলীর কারকতা আছে, এবং যতগুলো 12টা ঘর, নিজের ঘর তো অবশ্যই, 12টা ঘরই রবিরই ঘর, তারই তো থেকে সৃষ্টি হয়েছে। রাজা তার রাজ্যের, তার রাষ্ট্রের যে কোনো প্রান্তে যাক, যেখানে যাবে সেখানেই তার অথরিটি আছে, সেখানেই তার সমাদর আছে, কারণ তিনি সেই সমস্ত ভূখণ্ডের মেন অধীশ্বর। তো সেই হিসাবে তার
ক্ষমতা থাকে, এবং 9th হাউস তার মঙ্গল থাকে, তার যত ভূখণ্ড থাকবে তার যে জেনারেল আছে সে সেটাকে প্রোটেক্ট করে এবং তার অথরিটেটিভ ভ্যালিউকে সে স্ট্রেনদেন করে এবং অন্যান্য রাষ্ট্রের কাছেও তার একটা বার্তা পৌঁছায় যে আমি কতটা ক্ষমতাশালী। এটাই তার বেসিক কাজ। এই রবি যখন ন্যাচারাল শনির মূল ত্রিকোণে, যেখানে শনি অবস্থান অলরেডি করছে, যখন প্রবেশ করে, দেখুন রবি যেখানে প্রবেশ করে না সেই ঘরকে রবি আলোকিত করে দেয়, ন্যাচারালি এনলাইটেন করে দেয় খুব সহজে। এটা ওর বেসিক ধর্ম বা কাজের মধ্যে পড়ে। এবং এই প্রকাশ, শনি কিন্তু খুব একটা প্রকাশ পছন্দ করে না। তার কারণ আপনি হয়তো বলবেন যে হ্যাঁ রবিরই তো সন্তান, কিন্তু আমাদের যা পুরাণাদিতে বলা আছে, কিন্তু আমি সেই দৃষ্টিকোণ থেকে বলছি না। আমাদের মুনি ঋষিরা যেটা বলে গেছেন, একজন এক্সিকিউটিভ নিঃশব্দে কাজ করে, অর্থাৎ তার কাছে রাজার যা অর্ডার আসে সেই অর্ডারকে সে একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যাকে পরিষ্কারভাবে সেটাকে সে আদেশনামা হিসাবে এক্সিকিউশন করে। তো তার এত প্রচার প্রসার, নাম, এগুলোর ভ্যালু নেই, কারণ তাকে এত কাজ করতেন। শনি প্লেজ দ্য রোল অফ দ্য চিফ এক্সিকিউটিভ। তো সেই কারণে সে কিছুটা অন্তরালে থেকে নিঃশব্দে কাজ করে, কারণ বেশি প্রচারের মাধ্যমে এসে পড়লে তার কাজের সময়ের ক্ষতি হতে পারে। সে কারণে সে নিঃশব্দে কাজ করতে থাকে। স্যাটার্ন কখনো কর্ম ছাড়া মানে অন্য কিছু করে না। বহু মানুষ প্রশ্ন করে যে কর্ম আগে না ধর্ম আগে, মানে সামান্যতম শাস্ত্রীয় নলেজ যদি না থাকে তাহলে এই জাতীয় প্রশ্ন করেন যে বাবা আগে না মা আগে। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন অদ্ভুত। দুজনেরই ইকুইভ্যালেন্ট গুরুত্ব রয়েছে, সেই জন্য তো দুজনে আছে, নাহলে তো ভগবান একজনকেই সৃষ্টি করতেন, তাই না? কর্মের অ্যাকচুয়ালি সেই কর্ম যদি ধর্ম দ্বারা বাউন্ডেড না হয় তাহলে সেটা কোনো কর্ম না। এই জন্য কর্মের শ্রেণীবিভাগ করা হয়েছে, কর্ম, অকর্ম এবং বিকর্ম। যে কর্মের সাথে ব্যক্তি নিজে লিপ্ত হয়ে যায়, অর্থাৎ যে কর্মের দায়ভার বা প্রশংসা বা অবজ্ঞা, হয় রিওয়ার্ড আর রেট্রিবিউশন, দুটো কোনোটাই সে গ্রহণ করে, সেই কর্মের কোনো ভ্যালু থাকে না। যে কর্মের সাথে সে লিপ্ত হয় না কখনো, সেই কর্মের ভ্যালু তার কাছে সবসময় থাকে। তো দ্বিতীয় অংশটা হচ্ছে ধর্ম দ্বারা কর্ম। দুটো একই জিনিসের। আমিও যা, মানে আমি মানে আমার শরীরটাও যা, আমার এই হাতটাও তো, আমার হাতটা তো শরীরের বাইরে না, দুটোই একই জিনিস। তো এখানে যখন রবি প্রবেশ করে, রবি যে কোনো ব্যাপারে যেটা প্রথম হয়, প্রচন্ড পারফেকশনে বিলিভ করবে। প্রবেশ করা মাত্র আপনারা নিজেদের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝতে পারবেন, পারফেকশনে বিলিভ করে এবং খুব খুঁতখুঁতে হয়। সেই জন্য মানে ইট টেকস মোর টাইম টু টেক আ প্রপার ডিসিশন। হ্যাঁ, কারণ সে পারফেকশনের দিকে চলে যায়। খুব দূর চিন্তা করে কাজ করে, অনেক দূরে চিন্তা করে কাজ করে। নিজের এবং কাছের যারা ব্যক্তিবর্গ আছে, অর্থাৎ আপনি মনে করুন আপনার বাড়ির গৃহপতি বা গৃহপত্নী, তো ইউ আর প্লেইং দ্য রোল অফ দি সান। আপনি সেখানে প্রোটেক্টর তথা আপনি সেই বাড়ির হয়ে মেন মুখিয়া হিসাবে কাজ করছেন। তো আপনি সেক্ষেত্রে অনেক বেশি আপনার পরিবারকে, তার যে জানমাল যা আছে বা তার সামাজিক সম্মান, রবির সাথে সবসময় সম্মানযুক্ত, কারণ রবি হচ্ছে সম্মানের প্রতিভূ। মানে কাজ করে রাজা কি পছন্দ, রাজার কাছে তো সবই রয়েছে। রাজা যেটা চায় যে লোকে, কারণ এই জন্যই রবি রাজসিক গুণ সম্পন্ন। রবির মধ্যে 70% গুণই হচ্ছে রাজসিক, খুব সামান্য সাত্ত্বিক গুণ আছে এবং খুব সামান্য, তার থেকেও সামান্য তামসিক গুণ আছে। তবে সেই তামসিক গুণের মাত্রা বাড়তে পারে রাজসিক গুণের সাথে প্রপোর্শনেট ওয়েতে। যতটা অ্যাবারেশন থাকবে সেই অনুসারে বাড়বে।
কিন্তু সাত্ত্বিক গুণ রবির মধ্যে খুব কম থাকে, কিন্তু তার মানে এটা নয় যে সাত্ত্বিক গুণ রবি বোঝে না। রবি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং, কিন্তু তার প্রকৃতি তাকে বানিয়েছেই ভগবান শাসক হিসাবে। একটা বাড়ির যিনি মুখিয়া থাকেন তারও কাজ কিন্তু সেই বাড়িটিকে সম্পূর্ণভাবে মেনটেন করা, তার অ্যাডমিনিস্ট্রেশন, তার ফিন্যান্স, সব কিছু দেখুন সে প্লে করছে। সেরকম সে একটি দেশের যে প্রধান, একটি ধরুন মহকুমার যে প্রধান, একটি জেলার যে প্রধান, সে কিন্তু সে একই কাজ করছে। তো যে যার স্তরে সেই কাজ করছে, সেই স্তর অনুসারে কিন্তু সেটা নির্ণীত হবে, বাট দ্য ফাংশনস আর অলওয়েজ টু বি দ্য সেম। আচ্ছা, তার সাথে যেটা করে সেটা হচ্ছে বেশ পরিশ্রমের সাথে কাজ করতে। অর্থাৎ এখানে রবির কিন্তু চিন্তা, অর্থাৎ সে তার মন্ত্রী পরিষদের কাছ থেকে মন্ত্রণা নেবে, নিয়ে সে নিজের বুদ্ধি দ্বারা সেটাকে প্রকিওর করে জনস্বার্থে সেটা প্রকাশ করবে, এবং তার যারা অমাত্য আছে তারা সেগুলোকে এক্সিকিউট করবে। ইট ইজ দ্য বেসিক ওয়ার্ক অর ফাংশন। তো কিন্তু এখানে না সেটাতে অনেক বেশি শ্রম করতে হয়। অর্থাৎ এখানে অনেক মানুষের যে মন্ত্রণা আসে তার মধ্যে অনেক কনফ্লিক্টস আসে, এবং এই কনফ্লিক্টস আসার জন্য তাদের মধ্যে ডিসিশন মেকিং এবিলিটির ক্ষেত্রে কিছুটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, কিছু ক্ষেত্রে কিছু অকাল্ট কাজকর্ম মানে দ্বারাও তৈরি হয়, মানে যেগুলো আমাদের যে কোনো কিছু শাস্ত্রীয় যে জায়গা রয়েছে, একদম আমাদের বেদ থেকে শুরু করে একেবারে বেদান্ত পর্যন্ত সমস্ত কিছুর মধ্যে কিন্তু সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক 3 রকম গুণের প্রকারভেদ আছে। ভগবান সেই গুণই দিয়ে দিয়েছে, এবং প্রত্যেকটা মানুষ তার ক্যাটেগরি অনুসারে সেই গুণকে সে নেবে। যে মানে সাত্ত্বিকতার পরকাষ্ঠার দিকে যাওয়ার চেষ্টা করবে, সে একদম সুপ্রিম, একদম যিনি মানে সুপ্রিম পার্সোনালিটি অফ লর্ড, তার দিকে অগ্রসর হবে। অন্যান্য যে স্তরে যারা থাকবে সেটা সামাজিক ক্ষেত্রেও দেখুন একইভাবে তৈরি করা হয়েছে। ইউ জাস্ট অ্যাপ্লাই দ্য মাইন্ড। আপনি যখন কোনো কাজ করবেন, আমাদের সনাতন ধর্মে যেভাবে বলা আছে, এত মহান মানে যারা ভগবানের যে তার যে নির্দেশ সেগুলোকে প্রপারলি লিপিবদ্ধ করেছেন, মানে পড়লে সেটা ছোটবেলা থেকে যদি আত্মস্থ করে সে সমাজের সাথেই করতে পারবে। আমাদের যেরকম সমাজের সর্বপ্রকারের ডাইভার্সিটি, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ডাইভার্সিটি হচ্ছে বেসিক জিনিস। কোনো দুটো জিনিস একরকম নয়, শরীরের মধ্যেও নয়। অনেকবার বলেছি, দুটো চোখের পাওয়ার দুরকম, দুটো লাং আছে তো দুটো লাঙের ক্ষমতা দুরকম, দুটো কিডনির ক্ষমতা দুরকম, ইভেন তাদের আয়তন আকারেও প্রকারভেদ আছে। দুটো হাত যদি ওজন করা যায় আলাদা আলাদা করে কোনো প্রসেসে, তাহলে কিছু গ্রামের হলেও এদিক ওদিক হতো। দুটো পায়ের ক্ষেত্রেও তাই আছে। তো আমাদের শরীরের মধ্যেই কোনো ইউনিটি নেই, ডাইভার্সিটি দেখানো আছে। তো এটা প্রকাশ করে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ডাইভার্সিটিটাই প্রধান। ডাইভার্সিটি আছে বলেই মেটেরিয়ালি মানুষ সেখানে দৌড়াতে পারছে, না হলে সে দৌড়াতো না, সে থেমে যেত। প্রথম সনকাদি যে ঋষিকে তৈরি করেছিল তাদের মতন হয়ে যেত, জন্মেই তারা ভগবানের নামে নাম করতে বসে যেত। সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার যে 4 জন ছিলেন, তাদের মতো আমরা সবাই হয়ে যেতাম। কিন্তু সেটা করেনি। পরবর্তীকালে 3 গুণ ইম্পিউরিটি দিয়েছে আর কি। যেরকম 22 ক্যারেট গোল্ড দিয়ে ছাড়া গয়না বানানো হবে না, সেরকম ইম্পিউরিটি দিয়ে দিয়েছে, যাতে আমাদের মধ্যে সেই গুণগুলোর ব্যালেন্স থাকে এবং সেই অনুসারে চাহিদার প্রকারভেদ থাকে, যার ফলে সোসাইটি চলতে পারে। আচ্ছা, চিরাচরিত কাজকর্ম এখানে কিন্তু একটু ডিফারেন্স আসে। এখানে কাজের ক্ষেত্রে অনেক রকম মেকানিজম, অনেক রকম এক্সপেরিমেন্ট করবার কিন্তু টেন্ডেন্সিস আর দেয়ার। ভেরি স্ট্র্যাটেজিক, কিন্তু অত্যন্ত হিউম্যানিটি যুক্ত। মনুষ্যত্বের কিন্তু এখানে কোনো রকম জায়গা থাকে না। একমাত্র যারা নাস্তিক তাদের ক্ষেত্রে সেটা ডিফার করতে পারে। প্রচন্ড অবজারভেশনাল স্কিল থাকে, কোনো কিছুকে দেখা বা সেটাকে পরখ করা, ইনটিউশন পাওয়ার,
বা অ্যাজ পার দ্য অবজারভেশন সেটাকে ইমপ্লিমেন্ট করা, সেই ধরনের গুণও প্রচুর পরিমাণে থাকে। এবং স্বাধীন চেতা থাকে অত্যন্ত বেশি, হ্যাঁ, চিন্তা ভাবনা, তার মধ্যে প্রচুর স্পিরিচুয়াল নলেজের এনলার্জমেন্ট এ সময় হয়, এবং সেটাকে মনুষ্যত্বের কারণে সেটা কে প্রকাশ এবং প্রচার যদি প্রপারলি করা যায় সেটাও হয়। ডোনেশনের প্রচুর মানসিকতা এই সময় তৈরি হয়। যারা ডোনেট করতে ভালোবাসেন, বা ভালোবাসেন মানে এটা একটা ধর্মের মধ্যে পড়ে, এটা কোনো সেইভাবে কাজ নয়, এটা একটা ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি উইথ, যাকে বলা যায় ফুল ফ্লেজেড ইয়েল্ডিং আর কি যাকে বলে। আচ্ছা, জীবনের বেসিক এবং ফান্ডামেন্টাল যে সমস্ত কোর যে বস্তু আছে তার সাথে কিন্তু আপনাকে সামনাসামনি দাঁড় করাতে পারে। অর্থাৎ মনে করুন কোনো একটা কাজ আপনি, কোনো একটা বিষয় আপনি ভুল পড়ে এসেছেন, সেটার সাথে আপনার এই মুহূর্তে একটা ফেস অফ করাতে পারে, এবং তার দ্বারা আপনার ভেতরে একটা ইন্টারনাল কারেকশনাল মেথড তৈরি হওয়ার যোগ আছে। নতুন বন্ধু, পার্টনারশিপ, অ্যালায়েন্স এগুলো তৈরি করে, বাট লং টার্মে, এবং খুব চিন্তা ভাবনা করে। আমি বারবার বলছি, স্ট্র্যাটেজিক যে কোয়ালিটি সেটা কিন্তু এনহ্যান্সড হয়। স্যাটার্ন নিজেও সেখানে আছে এবং বুধও সেখানে আছে, তার ফলে চিন্তাভাবনার মধ্যে অনেক বেশি বলতে পারেন ডাইভার্সিফিকেশন আসে এবং ভার্সিটালিটি আসে প্রচুর। হার্ডওয়ার্ক করে, কিন্তু সেটা মেন্টাল হার্ডওয়ার্ক, ফিজিক্যাল থেকে কম। তার ফলে অনেক বেশি উচ্চ চিন্তা বা উচ্চ ভাবনাযুক্ত জায়গায় সেটাকে রিচ করানোর একটা জায়গা থাকে, এবং অনেক লং টার্ম চিন্তা করে কাজ করে। কোনো দেশের সাথে মনে করুন আরেকটি দেশের কোনো পররাষ্ট্রীয় কোনো ব্যাপারে দুজনের মধ্যে আলোচনা চলছে, তো দুজনেই কিন্তু খুব লং টার্ম ভিশন নিয়ে কাজ করবে, নট শর্ট টার্ম। এক্ষেত্রে স্যাটার্ন আছে বলে প্রত্যেক বছর তো থাকবে না, পরের বছর যখন রবি এখান দিয়ে যাবে তখন শনি কিন্তু মীন রাশিতে চলে যাবে, তখন তার এফিকেসি লেভেলটা অনেক কমে যাবে। এই বছরে সেটা কিন্তু অনেকটা বেশি আছে। অনেক বিপরীতধর্মী মতের একসাথে অ্যামালগামেটেড হয়ে বা কিছু কার্টেল করে কিন্তু একটা ভালো মত তৈরি করবার জায়গা তৈরি করতে পারে। আচ্ছা, কিছুটা হিলিং কোয়ালিটি থাকে, বিশেষত যারা ক্রনিক বা কোনো মনে করুন কিছু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে হিলিংয়ের কোনো অল্টারনেটিভ মেডিসিনেরও কিন্তু যোগাযোগ বা এই সময় মার্কেটিং হওয়ার যোগ রয়েছে। ক্ষমাশীল হয় প্রচুর পরিমাণে। যারা বিভিন্ন ব্যাংক, নন ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি, স্মল ফাইন্যান্সিং এজেন্সি, তারপরে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন, সেখানে কিন্তু অত্যন্ত বেশি স্কিল ডেভেলপ করবে। এবং মঙ্গল ডাইরেক্ট হওয়ার পর থেকে তার মোটামুটি 3 থেকে 7 দিন পর থেকে সিচুয়েশনের মধ্যে, এবং শনিও তখন কম্বাস্ট হয়ে যাবে, সিচুয়েশনের মধ্যে কিন্তু রেভলিউশনারি চেঞ্জ আপনারা দেখতে পাবেন টু দ্য পজিটিভ ডাইরেকশন। আর্ট অ্যান্ড কালচারের সাথেও কিন্তু, মানে বেসিক আর্ট অ্যান্ড কালচার তার সাথেও কিন্তু যুক্ত করে, এবং বারবার বলছি এখানে কিন্তু ভার্সিটালিটির প্রচুর যোগ থাকে। নতুন কোনো সফটওয়্যার নির্মাণ, এআই বা যেগুলো ফ্লাইং অবজেক্ট আছে তার কোনো গুরুত্বপূর্ণ সফটওয়্যার নির্মাণ করা, যার ফলে সেগুলো আরও বেশি এফেক্টিভ হয়, দেশ রক্ষার কাজে অনেক বেশি তার মান বা সেটা অনেক ওপর দিকে থাকে, সেই সংক্রান্ত কাজও কিন্তু এখানে শো করছে। এর সাথে যেটা হয় আর কি, সেটা হচ্ছে একটু অসংলগ্ন কথা বলার প্রবণতা থাকে, বিশেষত যাদের ক্ষেত্রে শনি দুর্বল হয়। শনি দুর্বল হলে সে মানুষ সবসময় অসংলগ্ন কথা বলবে, তার পার্সোনালিটি কখনো প্রপারলি ডেভেলপ করবে না। হয় সে কনস্ট্যান্টলি নিজের সম্পর্কে বকবক করতে থাকবে, অথবা ইরিভ্যালেন্ট কথা বলবে, বিয়ন্ড দ্য টপিক কথা বলবে, এবং বলতেই থাকবে। উল্টো দিকের লোক ধৈর্য বা অধৈর্য হচ্ছে কিনা সেটা নিয়ে খুব একটা থাকবে না, এবং কখনো আত্মসমালোচনা করতে পারে না সে জাতীয় মানুষ।
এক্ষেত্রে কিন্তু তার একটা জায়গা রয়েছে। শরীরের তিনটে অংশ, হার্ট, লিভার এবং স্প্লিন, এই তিনটে অংশের কিন্তু অবশ্যই যত্ন নেবেন। হ্যাঁ, এবার কম্বাশনের এফেক্টটা নিয়ে বলবো, ভেরি ইম্পর্টেন্ট। আপনারা শুনবেন, এই দুটোকে অ্যামালগামেট করেই একসাথে আলোচনাটা শুনবেন। আমি সেই জন্য একসাথে করছি, আলাদা অনুষ্ঠান করছি না। এই কম্বাশনের এফেক্ট আপনাদের টাইমিং আমি বলে দিয়েছি, যে তার যে রিল্যাক্সড বা এক্সটেনশন ভ্যালু আছে, মানে ডেজ আছে, সেটা 40 দিন থাকবে, 28শে ফেব্রুয়ারি থেকে 9ই এপ্রিল পর্যন্ত। কিন্তু তার এফেক্টিভ টাইম থাকবে 28শে ফেব্রুয়ারি থেকে 28শে মার্চ পর্যন্ত। আমি অনুষ্ঠানের একদম শুরুতে টাইমিংটা বলেছি, দয়া করে যদি একবার দেখে নেন তাহলে আরো বেটার হয়। তো কম্বাস্ট কথার অর্থ হচ্ছে রবি বা রবির কাছাকাছি কোনো প্ল্যানেট যখন একটি নির্দিষ্ট ডিগ্রির মধ্যে এসে পড়ে, অর্থাৎ রবি যখন সেই প্ল্যানেটের কাছাকাছি এসে পড়ে, তখন সেই প্ল্যানেটকে সে অতিরিক্ত টেম্পারেচার প্রদান করে। বা ধরুন রবির বেসিক কাজ কি? রবির বেসিক কাজ হচ্ছে প্রকাশ, লাইফ। রবি মিনস লাইফ। এবং মঙ্গল সেই লাইফের, মঙ্গল এবং বৃহস্পতি এবং চন্দ্র সেই লাইফের পরিস্ফুটন, জার্মিনেশন, সেটা বিশেষত মঙ্গল। কিন্তু রবি সেই সোলকে প্রদান করে, লাইফ, এবং সেটা সে প্রকাশের আকারে দেয়। সেই প্রকাশটা কিভাবে তৈরি হয় না, রবিতে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আছে, যা একটা নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন প্রত্যেক দিন, আমরা এখানে দিন হিসাব করি, সেখানে আপনি ঘন্টা হিসাব করতে পারেন, মিনিট, সেকেন্ড হিসাব করতে পারেন, সেই পরিমাণ হাইড্রোজেন পুড়ে হিলিয়াম তৈরি হয়, এবং যার দ্বারা প্রচুর তাপ সে তৈরি করে। তো এটা একটা চেইন রিয়াকশন হিসাবে কাজ করে, এবং প্রচুর পরিমাণে তাপ সে উৎপাদন করে, তাপের সাথে আলো উৎপাদন করে। তো সেই আলো আমাদের কাছে আসে, পৃথিবীতে আসতে মোটামুটি 8 মিনিট 16 থেকে 20 সেকেন্ড মতো, 500 সেকেন্ডের মতন সময় লাগে। বিভিন্ন গ্রহে পৌঁছাতে তার সময় লাগে, এবং সে আলোর সাথে তাপও আসে ন্যাচারালি। এবং যেটা আমাদের জীবনের ক্ষেত্রে, আমাদের যেভাবে ঈশ্বর বানিয়েছেন, বা পৃথিবী কুলে যে সমস্ত প্রাণী যে যার টেম্পারেচারভুক্ত জায়গায় বসবাস করছেন, সেটা করেন। এই প্রসঙ্গে একটা হাস্যকরযুক্ত কথা বলি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তো কোনো প্রাণী কোথাও ঘুরতে যায় না, কখনো দেখবেন। হ্যাঁ, আমরা নিয়ে আসি অনেক সময়, যে বিদেশি কুকুর, বেড়াল বা অন্যান্য পাখি আমরা পোষার জন্য নিয়ে আসলাম। সে বেচারার যে কত কষ্ট হয় সেটা তো সে বলতে পারে না, বললেও আমরা বুঝতে পারি না। কিন্তু কোনো প্রাণী কোথাও ঘুরতে যায় না, পরিযায়ী পাখি তার নির্দিষ্ট বংশরক্ষার তাগিদে সেভাবেই তার মেকানিজমটা তৈরি হয়েছে, তারা আসে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু দূরে পাড়ি দিয়ে তারা যায়, সেটার পেছনেও একটা ক্লাইমেটিক ম্যাটার আছে, ঈশ্বরের নির্দিষ্ট মেকানিজম আছে। কিন্তু কোনো গাছ, কোনো কিছু তৈরি হয় না, হ্যাঁ, তার নির্দিষ্ট এরিয়ার মধ্যেই সে তৈরি হয়। আমাদের এখানে আম কাঁঠাল দেখতে পাবেন, আপনি যদি নৈনিতালে চলে যান সেখানে পাবেন না দেখতে, দেখলেও খুব রেয়ার, এবং তার প্রোডাক্টিভিটি অত্যন্ত নিম্নমানের। হ্যাঁ, যদি ন্যাচারালি হয়, কোনোভাবে কৃত্রিমভাবে তৈরি করা, সেটার কথা আমি বলছি না। আপনি মিডল ইস্টে চলে যান, সেখানে খেজুরের প্রোডাকশন হয়, এখন সেই খেজুর বাণিজ্যিক স্তরে বাজারে বিক্রিও হয়। আমার যেহেতু গাছপালা লাগানোর একটু শখ আছে, সেই তো আমি জানি সেই খেজুর আসে বিভিন্নভাবে টিস্যু কালচার করে, সেগুলো নাকি এখানে প্রোডাকশনও হয়। আমিও লাগিয়েছি কৌতূহলবশত, যে হয় কিনা। কিন্তু কোনো প্রাণী কোনো জায়গায় যায় না, ঠিক আছে? একমাত্র মানুষ যায় বিভিন্ন জায়গায়। মনে করুন আপনার জন্ম হয়েছে কলকাতায়, আপনি নরওয়ে, অসলোতে চলে গেলেন, ঠিক আছে? এবার আপনার বডি সেখানে নিচ্ছে কিনা, কি নিচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, সেগুলো আমরা কিছুই কিন্তু জানি না। আমরা আমাদের কর্মের তাগিদে, অর্থনৈতিক তাগিদে আমরা সেখানে চলে যাই। এটা আমরা প্রথম নেচারকে বিরুদ্ধে কাজ করি। তো একটি যে কোনো প্রাণী দেখবেন হাজার হাজার বছরে তার খাদ্যাভ্যাস কখনো চেঞ্জ করে না। একটা ছাগল এখনো মাঠে ওই পাতা, ঘাস এসবই খায়,
সে কোনো পিৎজা বার্গার এসব খায় না, বা সম্ভব নয় খাওয়া। হ্যাঁ, কিন্তু মানুষ খেয়েছে। লাস্ট 20 বছরে তার খাদ্যাভ্যাসে যে পরিমাণ চেঞ্জ এসছে, যা চিন্তার বাইরে। আমি একজন নোবেল লরিয়েটের লেখা পড়ছিলাম কিছুদিন আগে নেটে, যে সেই ব্যাপারে লিখেছেন যে মানুষের সমস্ত রকম যে ক্ষমতা সেটা যে আস্তে আস্তে কমে আসছে, একটা মেজর কারণ কিন্তু তার মধ্যে এটা ওয়ান অফ দ্য কজেস, একমাত্র কজ নয়, অনেকগুলো কারণের মধ্যে একটি। তো স্যাটার্ন যখন রবি যখন একটি সার্টেন ডিগ্রির মধ্যে কোনো প্ল্যানেটের সে চলে আসে, তখন সেই প্ল্যানেটকে সে দগ্ধ করে দেয়, কম্বাস্ট করে দেয়। এবং এই কম্বাসনের বিভিন্ন রকম ডিগ্রিগত ম্যাটার আছে, পার্থক্য আছে, ঘরেরও ইম্পর্টেন্স আছে। মনে করুন মেষ রাশিতে গিয়ে রবি যদি কোনো প্ল্যানেটকে দগ্ধ করে, তাহলে সে বৃষ রাশিতে সেই ডিগ্রিতে হবে না। কিন্তু আমরা একটা টেন্টেটিভ আলোচনা এখানে বলে দিই, মঙ্গলের থেকে রবির ডিস্টেন্স যখন মোটামুটি 13 থেকে 13.5 ডিগ্রি হয়, তখন মঙ্গল কম্বাস্ট হয়। শুক্রের ক্ষেত্রে সেটা টেন্টেটিভলি 14.5 ডিগ্রি। বুধের বিষয়টি বলছি না, কারণ বুধ বছরে প্রায় 7 বার কম্বাস্ট হয় এবং কম্বাসন থেকে বেরোয়। বুধ একেবারে রবির কাছাকাছি অবস্থান করে, সুতরাং তার কম্বাস্ট হওয়া বা না হওয়াটা খুব একটা এফেক্টিভ নয় যদি সেখানে অন্য কোনো প্ল্যানেট না চলে আসে। যেমন এখনো বুধ, মানে আমি যখন তার সময়টা বলছি সেই সময় বুধ কম্বাস্ট থাকবে রবির কাছে, কিন্তু সেখানে স্যাটার্ন কম্বাস্ট থাকবে। দ্যাট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট ইস্যু। আর সেটা বৃহস্পতির ক্ষেত্রে 11 ডিগ্রি। চন্দ্রের ক্ষেত্রে প্রত্যেক মাসে যখন দেখবেন অমাবস্যা আসছে, তখন দেখবেন চন্দ্র রবি যখন কোনো একটা নির্দিষ্ট করে অবস্থান করবে, এবং রবির থেকে চন্দ্র মোটামুটি 13 ডিগ্রি পেছনে থাকাকালীনই অমাবস্যা লেগে যাবে, এবং পূর্ণিমার ক্ষেত্রে সেটা 14.5 ডিগ্রি। তো দুটো গ্রহণের মধ্যে, মানে গ্রহণ বলছি, অমাবস্যা পূর্ণিমার মধ্যে ডিফারেন্সটা হয় ওই 14 দিন 11 ঘন্টা থেকে 14 ঘন্টার মতো। তো এর মধ্যে চাঁদ এবং সূর্যের যতটা আর কি ডিফারেন্স থাকে, তো এই হচ্ছে ম্যাটার। তো স্যাটার্নের ক্ষেত্রে দেখবেন যে 28 তারিখ যে ডেটটা আমি বলছি, যে এফেক্টিভ তার যে কম্বাস্ট এফেক্ট, মানে তার প্রাবল্যটা থাকবে, ইন্টেন্সিটি, সেটা 28শে মার্চ পর্যন্ত বলছি। 28শে মার্চে কিন্তু শনি আর রবির মধ্যে ডিফারেন্স থাকবে প্রায় 14 ডিগ্রি। তারপরে কিন্তু রবি প্রত্যেক দিন 1 ডিগ্রি করে যাবে, স্যাটার্ন উচ্চ গতিতে আছে। তো স্যাটার্ন ধরুন ম্যাক্সিমাম 7 মিনিটও গেলে, তো রবি যে দূরত্বটা মোটামুটি একদিনে অতিক্রম করবে, শনির সেটা 9 দিন লাগবে প্রায় অতিক্রম করতে, এবং 9 দিনে অনেকটা দূরত্ব, রবি 9 ডিগ্রি চলে যাবে। তো শনি তখন 1 ডিগ্রি যাবে, তো 8 ডিগ্রির ডিফারেন্স তৈরি হবে যদি রেজাল্ট্যান্ট ইফেক্টটা দেখেন। তো সেদিক থেকে তারপর থেকে কমবে, এবং অফিসিয়ালি সেটা 9 এপ্রিলের পরে পুরোপুরি ভ্যানিশড হয়ে যাবে এবছরের মতো। এটা হচ্ছে ব্যাপার। কম্বাস্ট হলে কি হয়, গ্রহ সেই সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য কেন হয়? আমরা প্রত্যেকটা প্ল্যানেটই রবির আলোতেই আলোকিত হচ্ছি, মানে প্ল্যানেট বলুন বা স্যাটেলাইট বলুন, যাই বলুন, উপগ্রহগুলো বলুন, সবাই, চন্দ্রমাও তাই, যে কোনো গ্রহের যে উপগ্রহ আছে তারাও তাই। তো যখন তারা খুব কাছাকাছি চলে আসে কোনো নির্দিষ্ট রাশিতে, তখন যেটা হয়, তাদের যে উজ্জ্বল্যটা আছে, অর্থাৎ রবি থেকে যে জেনারেল যে লাইটের রিফ্লেকশনটা তারা পায়, এবং যার ফলে সেই রিফ্লেকশন আমাদের চোখে আসে এবং আমরা সেই নির্দিষ্ট বস্তুকে দেখতে পাই, তো সেটা আর আসে না। যেমন দিনের বেলায় যদি কেউ একটা আলো জ্বালিয়ে রাখে খুব প্রখর রৌদ্রের মধ্যে, ফট করে আলোটা বোঝা যায় না যদি সেই ঘরটি বা সেই অংশটিও অন্ধকার না থাকে। তো ঠিক সেরকমই হয়, তাকে দেখা যায় না। এটা হ্যালোজেন জ্বালিয়ে রাখলেও কিন্তু রাতে দিনের বেলা মাঠের মধ্যে সেই হ্যালোজেনের দিকে যদি কেউ দুম করে না তাকিয়ে দেয়, বুঝতেও পারবে না সেটি জ্বলছে না। কিন্তু রাত্রিবেলা হলে সেটাই কিন্তু একটা বড় অংশকে কভার করে নেবে এবং আলোকিত করবে। ডিফারেন্সটা হচ্ছে এখানে, কম্বাস্ট হওয়ার সাথে সাথে সেই প্ল্যানেট দগ্ধও হয়।
মানে কম্বাস্ট মানে তো দগ্ধ, শুধুমাত্র সে অদৃশ্য হয় না, তার অতিরিক্ত রবির যে অতিরিক্ত টেম্পারেচার আছে সেই টেম্পারেচারও তাকে সহ্য করতে হয়, এবং যার ফলে তার একটা বিকারের সৃষ্টি হয়। খুব স্বাভাবিক ব্যাপার। গরমকালে যেরকম ধরুন মে মাসের প্রথম দিকে আমাদের যদি দিনের বেলা কোনো কাজে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে হয় রোদের মধ্যে, বা ভাদ্র মাসের একদম শুরুর দিকে বৃষ্টি নেই হয়তো, তখন আমাদের যেরকম বিকার হয় সেরকম প্ল্যানেটেরও বিকার হয়। কিন্তু প্ল্যানেট যেহেতু ডেমিগডস, তার একটা নির্দিষ্ট ফল দেওয়ার প্রক্রিয়া আছে। আমাদের ক্ষেত্রে ফলের তারতম্য ঘটতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে, মাথা ঘুরে যেতে পারে, বিভিন্ন রকম। প্ল্যানেটের ফলের ক্ষেত্রে তারতম্য ঘটে না, সে একটা নির্দিষ্টভাবেই ফলটা প্রদান করে তার এই অ্যাবারেশন স্টেটে, এবং সেটার টেম্পারেচারটা কিন্তু অনেক বেশি, সেই জন্য খুব অল্প দিনই সেটি থাকে। সবসময় থাকলে, এবং যাদের জন্মছকেই দেখবেন স্যাটার্ন এবং রবি মোটামুটি 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে, বা আরও যদি কম হয় সেটার মাত্রা তো আরও বেড়ে যাবে যদি হয়, তার ছকে কিন্তু অ্যাবারেশন থাকবেই। এবার কোন ভাবে রয়েছে, কোন ঘরে রয়েছে, সেই ঘরের কোন নক্ষত্রে রয়েছে, কোন নবাংশে রয়েছে, দ্বাদশাংশে কোথায় রয়েছে, D16 কোথায় রয়েছে, এগুলো D22 কোথায় রয়েছে, প্রত্যেকটা দেখতে হয়। দেখে তারপরে তার কথা বলতে হয়। শুধুমাত্র ছকে দেখলেই হবে না, তবে ছকে দেখলে একটা স্বাভাবিক প্রাথমিক যে আমাদের অবজারভেশনটা সেটা হয়, সেটা নেগেটিভ থাকে। তো মহর্ষি পরাশর যেটা বলেছেন যে যদি বুধের ঘরে বা বৃহস্পতির ঘরে কখনো শনি রবি একসাথে থাকে, তবে তাদের পায়ের তলায় সর্ষে থাকে। একসাথে থাকাকে উনি 7 ডিগ্রি পর্যন্ত বলেছে। তো ইভেন বৃহৎ পরাশরী হোড়াতেও সে কথা কিন্তু স্পষ্ট বলা আছে, 7 ডিগ্রি পর্যন্ত বলা আছে। তো আমাদের এখানে কি কি অ্যাবারেশন প্রদান করবে? প্রথম যেটা হবে সেটা হচ্ছে অহংকার, প্রাইড এবং গর্ব, সেটা কিন্তু নেগেটিভ আকারে বাড়বে। গর্ব এবং অহংকার সবসময় নেগেটিভ, সুতরাং তার নেগেটিভিজমটা সেক্ষেত্রে আরো বেশি বৃদ্ধি পাবে। মেটেরিয়াল বস্তুর জন্য বেশি পাবে। মনে করুন আপনার একটির জায়গায় 2টি বাড়ি আছে, একটির জায়গায় 2টি গাড়ি আছে, তাহলে আপনার গর্ব বেশি হবে। বা একটির জায়গায় 5টা জামা আছে, তো বেশি হবে। এবং সেটা সে প্রকাশ করবার চেষ্টা করবে, এটা হচ্ছে সব থেকে মারাত্মক। বেশি থাকাটা ব্যাপার নয়, প্রকাশ করা বা অন্যকে সেটা দেখিয়ে হেয় করা যে তোমার সেটা নেই, আই এম হ্যাভিং দ্যাট প্রপার্টি, এটি তৈরি করে। এবং আত্মপ্রত্যয় যেটা থাকে, সেলফ কনভিকশন, সেটা অসম্ভব রকম আত্ম অহংকার এবং ইগোতে পরিণত হয়, এবং মানুষকে বিলো দ্য বেল্ট কথা বলার প্রবণতা তৈরি হয়। অর্থাৎ আমার যে ত্রুটি আছে সেই ত্রুটিটাকে না দেখে আমি অন্যকে, মানে এগুলোকে বলা হয় এক ধরনের স্যাটিসফ্যাকশন। অন্যকে বললে, অন্যের ঘাড়ে বন্দুক রেখে চালালে সেটা কিছুটা নিজের জায়গাটাকে করে, অন্যকে দোষারোপ করে নিজেকে সাবসিডাইজ করা এক ধরনের। এই নেচার কিন্তু তৈরি হয়, অত্যন্ত নিম্নমানের নেচার এগুলো, যদিও আমি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষের মধ্যে দেখেছি এটা নিজের অভিজ্ঞতার দ্বারা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ক্যারিয়ার, এডুকেশন। এক্ষেত্রে কিন্তু এফেক্ট হয় বিশেষত লং রানে। মনে করুন কোনো রিসার্চ ওয়ার্ক করছেন, কেউ কোনো লেখালেখির কাজ করছেন এবং তিনি লেখালেখির মধ্যেখানে অবস্থায় রয়েছেন, এক্ষেত্রে কিন্তু এই 25-26 দিন একটু বেশি রকম এফেক্ট করে আপনাকে দিয়ে যাবে। বিশেষত শনি আর রবি যখন 7 ডিগ্রি ব্যবধানের মধ্যে থাকবে তখন বেশি দেবে। 7 ডিগ্রির ব্যবধানের মধ্যে মোটামুটি থাকবে মার্চ মাসের এই 3-4 তারিখের পর থেকে মার্চ মাসের 22-23 তারিখ পর্যন্ত। এই যে 15-16 দিন, এই 15-16 দিন কিন্তু একটু বেশি সাবধানে থাকতে হবে। অ্যাঙ্গার, অ্যাগ্রেশনকে কন্ট্রোল করতে হবে। যত রকম রুডনেস আছে, স্টাবন মেন্টালিটি আছে, মেন্টাল টেনশন, অ্যাংজাইটি, হাইপার টেনশন, এগুলোকে কিন্তু আইদার যেরকম অল্টারনেটিভ মেডিসিন বা যোগা মেডিটেশন দ্বারা, বা যদি সেটা খুব হাইপার আকারে হয় এবং কোনো নার্ভাস সিস্টেমেরও প্রবলেম থাকে, কারণ মঙ্গলও কিন্তু ডিস্টার্ব থাকবে। আমি বলেছি যে মঙ্গল যেদিন ডাইরেক্ট হবে তারপরের 43 দিন পর্যন্ত সময় লাগবে মঙ্গলকে নর্মাল হতে। তো
তো হিসেব করে দেখুন 43 দিন মোটামুটি হচ্ছে কবে, সেটা প্রায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। তো এপ্রিল মাসের 13 তারিখ শুক্র ডাইরেক্ট হবে, এপ্রিল মাসের 7 তারিখ বুধ ডাইরেক্ট হবে, এবং এপ্রিল মাসের 14 তারিখ রবি মেষ রাশিতে বেরিয়ে যাবে। তো একটা অনেকগুলো প্ল্যানেটের যেটা বললাম এটা অ্যামালগামেশন সেখানে আছে। তো সেই সময় পর্যন্ত কিন্তু অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন, কারণ মঙ্গলের ডিস্টারবেন্স কিন্তু স্যাটার্ন এবং রবি থেকে যে অংশে আর কি মঙ্গল এখন থাকবে আর কি, সেটা কিন্তু 5th 9th কম্বিনেশনে থাকবে। তো সেটা মোটেই খুব বেটার নয়। 5th 9th কম্বিনেশন, 4th 10th কম্বিনেশন, এগুলো কখনো ভালো নয়। 4th 10th হলে বেশি হতো, কিন্তু 5th 9th-এও কিন্তু আমাদের যে নর্মাল মেটেরিয়াল লাইফের ক্ষেত্রে খুব এফেক্ট তৈরি করে, সম্পর্কের ক্ষেত্রে এফেক্ট তৈরি করে। রবি এবং শনি একত্রে অবস্থান করাকালীন আমাদের যাদের বডিগত, মাসলগত, বোনগত, বা ধরুন আমাদের তরুণাস্থি, আমাদের লিগামেন্ট, এসব জায়গায় কিন্তু পেইন তৈরি করে। ডিপ মাসেলেও কিন্তু ব্যথা হয় অনেক সময় যাদের ক্ষেত্রে আছে, বা ধরুন প্রপারলি ব্লাডের ফ্লো হয় না লোয়ার লিমসের ক্ষেত্রে, বা ধরুন শরীরের অন্যান্য অংশেও সেভাবে ব্লাড ফ্লোয়ের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম আছে, তাদের কিন্তু এই সময়টা খুব সাবধানে থাকা উচিত, বা যারা আগে থেকে জানেন ওষুধপত্র খান তারা চিকিৎসকের সবসময় পরামর্শে থাকা উচিত। দেখুন, স্যাটার্নকে যদি মেটেরিয়াল আসপেক্টে নেন, ঠিক আছে, স্যাটার্ন হচ্ছে চূড়ান্ত স্পিরিচুয়ালিটির প্ল্যানেট, মানে একদম স্পিরিচুয়ালিটির পরকাষ্ঠা এবং যে কোনো পার্মানেন্ট ফল প্রদানকারী। স্যাটার্ন যে ফল দেয় সেটা অন্তত পক্ষে স্যাটার্নের যে একবার রাউন্ড হতে যে সময় লাগে তার 50%, মানে আমি রাফলি যদি 30 বছর ধরি তাহলে 15 বছর সেই ফল আপনাকে দিতেই থাকবে কনস্ট্যান্টলি। মানে সেটাও যদি দেয়, সেটাও আমি বলবো কমই দিচ্ছে, আমি বহু ক্ষেত্রে 30 বছরই দেখেছি সেটা দেয়। তো তার ফলে স্যাটার্নকে যদি আপনি মেটেরিয়াল আসপেক্টে নেন, মানে আপনি যদি একজন সেজকে, আপনি একদম মেটেরিয়াল মানুষ, চাকরি করছেন, ব্যবসা করছেন, ঘর সংসার চালাচ্ছেন, যেরকম একটা ছাপোষা মানুষ যেরকম থাকেন আর কি, তার ঘরে যদি কোনো একজন, ধরুন একজন চূড়ান্ত সেজ কোনো ব্যক্তি চলে আসে, সেই মানুষটির কি পরিমাণ ডিসকমফোর্ট তৈরি হবে। সেজের কিন্তু খুব একটা হবে না, কারণ সে তো জানে একজন মেটেরিয়াল মানুষের প্রকৃতি কিরকম হতে পারে, কিন্তু সেই মেটেরিয়াল মানুষটির কিন্তু মানে অবর্ণনীয় সমস্যা তৈরি হবে। তো সেটা কিন্তু করে। তো স্যাটার্নকে মেটেরিয়াল আসপেক্টে যখন দেখা হয়, তখন আমাদের ফলদীপিকাতে পরিষ্কার বলা রয়েছে যে এটা বার্ডেন তৈরি করে, ডিসকমফোর্ট তৈরি করে, ওভারওয়েট দেয়। অর্থাৎ আপনার যে স্বাভাবিক জীবন, অর্থাৎ যেভাবেই আপনি কাটান না কেন, সেই জীবনটার মধ্যে কিন্তু চূড়ান্ত রকম একটা ডিসঅর্ডার্ড স্টেটাস তৈরি করে। এবং স্যাটার্নের সাথে যখন সান যে ভাবে কম্বাসটা তৈরি করে, অর্থাৎ মনে করুন যে কারুর মেষ লগ্ন আছে, আপনারা যারা লগ্ন দেখে ছক দেখেন, মেষ লগ্ন আছে, তো তার 11th হাউসে এবং 12th হাউসের কিয়দাংশ নিয়ে তৈরি হচ্ছে। তো এই ভাবকে কিন্তু বিশেষভাবে সে ড্যামেজ করে, এবং ড্যামেজিংটা নেগেটিভই হয়। পজিটিভ, এখন যদি কোনো জায়গায় কারোর অহংকারের কোনো পজিটিভ আসপেক্ট থাকে, আমি জানি না কোথায় থাকে, কিন্তু যদি কারোর থাকে তাহলে সেটা ভালো। আচ্ছা, এবং অত্যন্ত পরিমাণে শারীরিক ক্ষেত্রেও দেয়। খারাপ দশায় থাকলে অত্যন্ত শারীরিক হার্ড লেবারের ভূমিকায় কিন্তু নিয়ে যায়। অর্থাৎ দেখা যাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে এত দৌড়াতে হচ্ছে মার্কেটিংয়ের কাজে, সেটা তার বিষয় নয়, এরকম ধরনের কাজ। তো এবং মাথাগত দিক থেকেও যাদের দশাও ভালো আছে, তাদের কিন্তু মেন্টালিও ভীষণ পরিমাণে প্রেশার তৈরি করে, এবং কাজের ক্ষেত্রে প্রচুর ভুল হয়। বিশেষত দুজনের মধ্যে যখন 3 ডিগ্রির ডিফারেন্স থাকে, 3 মানে শনি রবির 3 ডিগ্রি আগে আছে, তো 3 ডিগ্রি আগে মোটামুটি
কখন থেকে সে থাকবে সেটা হচ্ছে এই ঘরে মানে কুম্ভ রাশিতে রবি অবস্থান করছে কবে, 14ই মার্চ পর্যন্ত। তারপরে সে চলে যাচ্ছে মীন রাশিতে। তো মোটামুটি ওই 15ই মার্চ পর্যন্ত থাকবে, এবং 15ই মার্চের আরো 6 দিন আগে নিয়ে যান, তাহলে 9th মার্চ থেকে 15ই মার্চ, এটা হচ্ছে একদম পিক কম্বাসন, 3 ডিগ্রির ডিফারেন্স। তখন একদম আনসিন, দেখা যাবে না, মানে স্যাটার্ন ডিসঅ্যাপিয়ার্ড থাকবে। এই সময় কিন্তু রং নলেজ এবং উইজডম তৈরি করে। অর্থাৎ আপনি লিখতে লিখতে আপনার হঠাৎ করে মাথার মধ্যে এমন কিছু উদ্ভট চিন্তা আসলো যে আপনি জানা জিনিসটাকেও ভুল লিখলেন বা ভুল ইন্টারপ্রেট করলেন কোনোভাবে। এই ধরনের আপনাকে লাইনচ্যুত করবার মানসিকতা তৈরি করতে পারে। বা ধরুন ভুল বিষয়ের উপরে জ্ঞান আরোহণ করা, যেটার কোনো অ্যাকচুয়ালি কোনো আউটকাম নেই, সেখানে জ্ঞান আরোহণ করা, এই ধরনের, বা ভুল কোনো ফেইথ বা বিলিফের দিকে চলে যাওয়া। হ্যাঁ, এটা কিন্তু আমি দেখেছি। আমি ভারতবর্ষের 4টে এরিয়ার মান্ডেন বলে দিতে পারি, সেখানে কিন্তু ভুল ফেইথ বা বিলিফ, মানে ফেইথ মানে হচ্ছে মানুষের একটা ধরুন 200 বছর 500 বছরের একটা বিশ্বাস আছে, বা তারও বেশি হতে পারে, সেই জায়গায় কিন্তু আছে। এবং এটা আমার দেখানো নয়, এটা আমাদের আদিগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য দেবের তিনি বলে গেছেন। তা আমি সেটা বলে দিতে পারি, কিন্তু সেটা বললে খুব বিতর্কের সৃষ্টি হবে। এরকম 4টে জায়গা আছে। আচ্ছা, তারপরে যেটা করে সান হচ্ছে, দেখুন সান হচ্ছে টাইম বাউন্ড কাজ, পার্সোনালিটি, ডেইলি রুটিন, প্রত্যেক দিন। রবি একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময় উঠবে, পরের দিন পরের বছরের সেই নির্দিষ্ট তিথিতে রবি সেই দিনই উঠবে, সেই সময় উঠবে, এবং ততক্ষণই সে দিনের মধ্যে থাকবে। সে রোদ মানে আকাশে মেঘ থাক বা না থাক, সে তার কাজ করে কিন্তু যাবে। আর স্যাটার্ন হচ্ছে ডিসিপ্লিন। তো এক্ষেত্রে কিন্তু যারা সন্ন্যাসী আছে, পরিব্রাজক আছে, আমি একটু আগে বলেছিলাম যে পায়ের তলায় সর্ষে লাগানো থাকে, তো সেটা 4টে ঘরে বেশি বুধ বা বুধের যে কেন্দ্রপতি আছে বৃহস্পতি, বা বৃহস্পতির যে কেন্দ্রপতি আছে বুধ, সেই ঘরে থাকলে এই পরিমাণটা বেশি হয়। তারা অলওয়েজ ওভার আ রোমিং স্টেটাস তারা থাকে। আচ্ছা, কর্মকে মানে কর্ম মানে কিন্তু আমি বারবার বললাম যে কর্ম কিন্তু মেটেরিয়াল কর্ম, তাকেই ধর্মস্বরূপ বলে পূজা অর্চনা করে। আমি বলছিলাম না লেগেসি ওয়ার্কগুলো আছে এখানে, অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভব কাজ, যেটা আমরা ধরে নিয়েছি সম্ভব নয়, সেই ধরনের কাজকে কিন্তু, বিশেষত সেটা যদি মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে হয়, সেটাকে কিন্তু সে ট্রান্সফর্ম করে দিতে পারে মেটেরিয়ালি, স্পিরিচুয়ালি নয়। তো এটা পজিটিভ জায়গা, মানে মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, আরও কিছু জায়গা আছে যেগুলো বলে দেওয়া দরকার। যাদের ক্ষেত্রে হাড়ের সমস্যা রয়েছে, শরীরে অর্থোপেডিক ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা অন্যান্য যত রকম বোন ম্যারো রিলেটেড প্রবলেম, বা স্পন্ডিলাইসিস, আর্থারাইটিস, রিউমেটয়েড, যত রকম হাড়ের সমস্যা, জয়েন্ট পেইন, ফ্রোজেন শোল্ডার যা আছে, সমস্ত রকম কিন্তু বোন ব্রেকিং টেন্ডেন্সিস প্রচুর তৈরি করে। হ্যাঁ, এবং কোন রকম অব্লিগেশন এক্ষেত্রে ফিজিক্যাল বা পারিপার্শ্বিক অবস্থায়, এক্ষেত্রে কিন্তু সান সেটা নিতে পারে না, সে কিন্তু দেন অ্যান্ড দেন সেটাকে ওভার রিয়্যাক্ট করে দেয়। এবং যে কাজ যত বেশি নীতি নিয়ম, জবাবদিহি, অর্ডার, ভার্বাল অর্ডার, সে কিন্তু নিতে পারে না, ওভার রিয়্যাক্ট করে দেয়। তার ফলে এক ধরনের সেন্স অফ ইনসাবঅর্ডিনেশন, বা ধরুন আপনার সিনিয়রকে অবজ্ঞা করা, বা তার কথার পালন না করা যথাযথ, এই ধরনের কিন্তু কাজ তৈরি হয়। বিশেষত যারা ডিসিপ্লিন ফোর্সের মানুষজন আছেন, সারা পৃথিবীতেই আছেন, সেক্ষেত্রে কিন্তু এই হায়ারার্কিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বহু ক্ষেত্রে সেখানে ভার্বাল অর্ডারও কিন্তু চলে।
এত ইমার্জেন্সি কাজ ভার্বাল অর্ডার চলে, সেক্ষেত্রে কিন্তু একটা সেন্স অফ ইনসাবঅর্ডিনেশন তৈরি হওয়ার প্রবাবিলিটি এ সময় তৈরি হয়। তাছাড়া যেটা আমি বলছিলাম যে ইগো, মানে সেলফ রেসপেক্ট টার্নস টু বি ইগো, এবং স্যাটার্ন যতই আপনার মানে রেট্রোস্পেক্টিভ অভিজ্ঞতা আপনার যতই দিক না কেন, স্যাটার্নের সেই গুণ কিন্তু পুরোপুরি প্রতিভাত হয় না এবং একটা অদ্ভুত অ্যামালগামেটেড নেগেটিভ রেজাল্ট এখানে প্রদান করে। জাতক জাতিকা নিজেকে বিরাট টম ডিক অ্যান্ড হ্যারি মনে করবার চেষ্টা করে, সামান্য গুণ থাকা সত্ত্বেও সেটাকে এক্সগ্যাগারেশন করতে থাকে এবং তার ফলে সে কিন্তু নিজেও ভুল পথে পরিচালিত হয় তাৎক্ষণিকভাবে। এবং কোনো মানুষ যদি সে অ্যাম্বিয়েন্সের মধ্যে আসে, কারণ কম্বাশন এফেক্ট হচ্ছে মানে তো পৃথিবীর প্রত্যেকটা স্থাবর জঙ্গম সমস্ত প্রাণীর উপরই তো সেটা বর্তাচ্ছে, তো সে কিন্তু সবার উপরই তার ইফেক্টটা অ্যাক্টিভেটেড হবে আর কি। আচ্ছা, ভীষণ পরিমাণে অ্যাংজাইটি, হাইপার টেনশন, ফিশারের সমস্যা, পাইলসের সমস্যা, হেভিলি কনস্টিপেশনের সমস্যা, যাদের কোলনে অলরেডি প্রবলেম আছে, ডাক্তারবাবু রীতিমতো ওষুধ দেন বা তার ট্রিটমেন্ট চলে, তারা কিন্তু খুব সাবধান থাকবেন। প্রস্টেট গ্ল্যান্ডেও যাদের সমস্যা রয়েছে, শুড বি কেয়ারফুল। আচ্ছা, অস্টিওপোরোসিস জাতীয় সমস্যা তৈরি করতে পারে। আচ্ছা, তার সাথে স্ট্যামিনা, মানে আমি বিরাট রণংদেহী হয়ে কোথাও গেলাম, কিন্তু তারপরে যত আমি সেই সমস্যাটার কাছাকাছি যাচ্ছি তত আমার কনফিডেন্সটা খুব দ্রুত লুজ হচ্ছে, এবং যখন আমি সেখানে পৌঁছালাম তখন কিন্তু আমার কনফিডেন্সটা টোটালি প্রায় জিরোতে এসে পৌঁছেছে। তার ফলে আমি একটা নেগোসিয়েশন করে নিলাম সেখানে গিয়ে। এই ধরনের কিন্তু খুব দ্রুত মাইন্ড বা আমাদের যে সেন্স সেটা কিন্তু ফ্লাকচুয়েট করতে থাকে। হার্টের ক্ষেত্রে আপনারা যাদেরই সমস্যা রয়েছে তারা কিন্তু নিয়মিত ডাক্তারবাবুর পরামর্শে থাকবেন এবং ওষুধপত্র খাবেন। যাদের কোনোভাবে অপারেশন হয়েছে বা অপারেশন করবার যোগ আছে তারা কিন্তু কোনোভাবে এই করবেন না, মানে ব্যাপারটাকে ফেলে রাখা, ডেফার করে রাখা, এবং সামান্য রকম কোনো শারীরিক সমস্যা দেখলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। শরীরকে ঠান্ডা রাখে এরকম কোনো খাবার খাওয়ার চেষ্টা করবেন যদি ডাক্তারবাবু সেক্ষেত্রে পরামর্শ থাকে। মানে এই সময় একটা সিজন চেঞ্জ হবে, তো আমরা একদম তীব্র গরমের মধ্যে প্রবেশ করব, তো সেক্ষেত্রে শরীর এ সময় যে সমস্ত খাদ্য, মনে রাখবেন প্রকৃতি কিন্তু ভগবান সেভাবেই তৈরি করে দেয় খাবারের সময়। এ সময় সজনে ডাঁটা হবে, সজনে ফুল হবে, এ সময় মানুষ অনেক বেশি লাউ, কুমড়ো, এই সমস্ত খাবার যেগুলো শরীরকে ঠান্ডা লাগে, ছোটবেলা থেকে শুনেছি যেগুলো, এই ধরনের খাবারের মানে প্রচুর পরিমাণে বাজারে আসে। তো সেগুলো যদি আপনার ক্ষেত্রে অ্যালাউড থাকে খাবার, তাহলে আপনারা সেগুলো খেতে পারেন, শরীরকে ঠান্ডা রাখতে পারে ইন্টারনালি, এরকম খাবার দাবার খাবেন। আর কোনো রকম রিস্কফুল কাজ, বেশি হিরোইজম দেখানো, এগুলো করবেন না। বিশেষত যারা ছোট বয়সে আছেন, আন্ডার 32, চেষ্টা করবেন নিজেকে একটু কনজারভেটিভ রাখাই ফেসটাতে, কারণ এখানে বুধ শুক্র বকরি থাকবে। তো তার ফলে বেশ কিছু প্রভাব যেগুলো কম্বাইন্ড ওয়েতে দেবে। আমি যখন কিছুদিন পরে বুধ শুক্রের বকরি নিয়ে আলোচনা করব তখন এই অংশটা টাচ করে দেব, আপনারা দুটোর মধ্যে একটা লিয়াজও করে জিনিসটা বুঝতে পারবেন যারা টেকনিক্যালি শোনেন আর কি। আর যারা হেভি ভেহিকেল চালান বা খুব লাইট ওয়েট ভেহিকেল চালান, দুজনের ক্ষেত্রেই কিন্তু সাবধানতা অবলম্বন করবে। আমি এবার একটু লগ্ন ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি। মেষ লগ্নের জাতক জাতিকাদের রবির এই গোচর অর্থাৎ কুম্ভ রাশিতে এবং শনির কম্বাস্টের যে যুগ্ম এফেক্ট দেখা দেবে তার উপরে বলবো। প্রত্যেকের ক্ষেত্রেই মেষ থেকে মীন পর্যন্তই যুগ্ম এফেক্টের উপরেই আলোচনা করব। প্রথমে মেষ থেকে শুরু করছি। মেষ রাশি যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে দেখুন লাইফের ক্ষেত্রে একটা কোয়াসি স্টেবিলিটি দেবে, অর্থাৎ স্টেবিলিটির দিকে অগ্রসর হবে। মধ্যেখানে যে সময়টা আপনাদের বললাম
যে মার্চ মাসের 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই সময়টা একটু সাবধানে সাবধানে মানে একটু কনজারভেটিভ লাইফ লিড করবেন, তাহলে এই বিষয়টি খুব সন্তর্পণে বেরিয়ে যাবে। যদি খুব খারাপ দশায় না থাকে, খারাপ দশায় থাকলে বা ধরুন আপনার জন্মকালীন শনির যদি যে বলবত্তা আছে সেটা যদি অ্যাভারেজ বলবত্তার থেকে বেশ কিছুটা কম হয়, তাহলে কিন্তু অবশ্যই ফিজিক্যাল এবং তার সাথে সামাজিক সোশ্যাল সেক্টরে কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবেন। ওল্ড এজ প্ল্যানিং করবার জন্য খুব ভালো সময় আছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের শরীর অ্যাজ ওয়েল অ্যাজ তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আপগ্রেডেশন লক্ষ্য করা যাচ্ছে। ইনহেরিটেন্স থেকে বলপূর্বক বা অনেক ক্ষেত্রে কিছুটা নেগেটিভ বলছি, একটু দুর্বুদ্ধিযুক্ত কোনো ট্রিক অবলম্বন করে নিজের প্রাপ্য অংশটুকু বুঝে নেওয়া। তবে অংশ বুঝে নেওয়ার ক্ষেত্রে কিন্তু সে কোনো রকম ইললেজিটিমেট করবে না, কিন্তু পদ্ধতিটার ক্ষেত্রে কিছু কিছু ট্রিকি বা কিছু ধরুন মিসচিভ প্রসেস থাকবার যোগ রয়েছে। শ্বশুরবাড়ির সঙ্গে ইগোটাসও তৈরি হবে, চেষ্টা করবেন বিশেষত অপোজিট জেন্ডার, মানে আপনি যদি ফিমেল হন তাহলে শ্বশুরবাড়ির মেল মেম্বার বা ভাইসি ভার্সা সেরকম যদি হয় তাহলে তাদের সাথে কোনো রকম বিবাদাত্মক কথা নিয়ে আলোচনা করবেন না। ভেহিকেল থেকে কিন্তু সমস্যা আসতে পারে। কর্মে হঠাৎ করে একটু ব্লকেজ তৈরি হতে পারে, অর্থাৎ স্পিডটা একটু স্লো ডাউন হতে পারে, বা ধরুন আপনার সিনিয়রের সাথে একটুখানি বচসা বা সন্তানদের অগ্রগতি সংক্রান্ত জায়গায় কিছুটা হিন্ডারেন্স এগুলো তৈরি হওয়ার যোগ আছে। বাট আমি বারবার বলছি 9 তারিখ থেকে 15 তারিখ এই যে ফেজটা যাবে, এই ফেজটাতে একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন, তাহলেই ঠিক আছে। হাইপার টেনশন বা ধরুন প্যানিক অ্যাটাক জাতীয় সমস্যা, বা যাদের ক্ষেত্রে মনে করুন নর্মাল হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে, তারা সাবধান থাকবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে এই যে যুগ্ম প্রভাব আছে, অর্থাৎ রবির কুম্ভ রাশিতে গমন এবং শনির কম্বাসন, তার এফেক্ট স্পাউসের সঙ্গে কিন্তু অসম্ভব রকম ইগো ক্ল্যাশ এ সময় তৈরি হবে, এবং যাকে বলা যায় পার্টনারশিপ সমস্যা, যারা বিভিন্ন প্রেম প্রণয়ের সম্পর্কের মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা বৃদ্ধির যথেষ্ট পরিমাণে যোগ রয়েছে। যে কোনো একজন নিজের ইগোকে কাম ডাউন করবার চেষ্টা করবেন। মামা বা মাসির বাড়ির সাথেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চাপানুতোর সৃষ্টি হতে পারে, বিশেষত সেখানে যদি প্রপার্টি রিলেটেড কোনো ভাগ বাটোয়ারার ব্যাপার থাকে বা শরিকি কোনো সমস্যা থাকে, তাহলে সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে। শ্বশুরবাড়ির কোনো প্রপার্টি এ সময় সেল আউট হবার কিন্তু খুব ভালো যোগ আছে। তবে দরদাম করার সময় খুব বেশি স্ট্রিক্ট থাকবেন না, আবার একদম রিল্যাক্সডও থাকবেন না। একটা যুক্তিযুক্ত এবং যেটা মোটামুটি হওয়া উচিত এরকম একটা দামের মধ্যেই কিন্তু নিজেকে রাখবেন, তাহলে দেখবেন ব্যাপারটা খুব স্মুথলি হয়ে যাবে। বিশেষত মঙ্গল ডাইরেক্ট হওয়ার 4-5 দিন পর থেকে শর্ট ট্রাভেলিং এর যোগ দেখাচ্ছে, কিন্তু খুব এক্সস্টিভ হবে এবং খরচও বেশি আসবে। এক্সপেন্ডিচার, লোন, ডেট, এই ধরনের কিছু প্রবলেম বিশেষত মার্চ মাসের প্রথম 3 সপ্তাহ একটু যোগ রয়েছে। বাট চেষ্টা করবেন খুব প্রয়োজন না থাকলে সেগুলোকে অ্যাভয়েড করে যাওয়া আর কি, বা কোনো ডেট থাকলে সেখান থেকে প্রেশার আসারও কিন্তু যোগ রয়েছে। সিবলিংসদের সাথে সম্পর্ক কিন্তু বেটার হবে। সুগার, প্রস্টেট এবং একদম গলব্লাডার অংশ থেকে সাবধান থাকবেন। যারা প্রেশারের ওষুধ খান তারাও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, এই দুটো যে কম্বাইন্ড এফেক্ট আছে, অর্থাৎ রবির কুম্ভ রাশিতে গোচর এবং শনির কম্বাস্ট, এখান থেকে যে এফেক্ট আর কি আপনাকে সম্মিলিতভাবে দেবে সেটা হচ্ছে একটা মাঝারি লেভেলের বিবাহযোগ এবং তার সাথে
বিবাহ যোগের থেকেও বিবাহ সংক্রান্ত কথাবার্তা সেটা হতে পারে। আপনি যদি পাত্রীপক্ষের মানে বাড়ি হয়, তাহলে পাত্রপক্ষ কিন্তু বেশ দূরের থেকে আসতে পারে। দূর মানে সেটা এমনও হতে পারে যে আপনার লোকাল বা 50 কিলোমিটার এরিয়ার মধ্যেই থাকে, কিন্তু কর্মসূত্রে সে দূরে থাকতে পারে। সেই ধরনের কিন্তু প্রভাব প্রতিপত্তির যোগ এ সময় আছে। এবং বিবাহ কিন্তু মোটের উপরে বেটার হবে যদি ছকে এ সময় কানেকশন থাকে আর কি। যারা বিভিন্ন চিকিৎসা বিদ্যা বা সেখানের কোনো অ্যাসিস্ট্যান্সের সাথে যুক্ত রয়েছেন, সেরকম কোনো কাজ, সেটা কোনো নার্সিং অথরিটি হতে পারে বা অন্যান্য যে কোনো, ইভেন যে যে ব্যক্তি অ্যাম্বুলেন্সের গাড়িটি চালান আর কি, তিনি পর্যন্ত, ওয়ার্ড বয় পর্যন্ত, প্রত্যেকে যারা চিকিৎসা মানুষকে হিলিং প্রসিডিওরের সাথে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল দেবে। বাট চিকিৎসার খরচের ক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বসীমা অনেক সময় আপনার এক্সপেকটেশনের বাইরে চলে যেতে পারে। বিশেষত আপনি যদি কোনো বয়োজ্যেষ্ঠ মানে 49 বছরের উপরের কোনো ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত জায়গা দায়ভার আপনার উপরে থাকে। স্টুডেন্টদের জন্য কিন্তু বাইরে থেকে পড়াশোনার বা নতুন কোনো চাকরির যোগাযোগ কিন্তু আসবার যোগ রয়েছে। সাবকনশিয়াস মাইন্ড দ্বারা আপনি বেশ যথেষ্ট প্রভাবান্বিত এ সময় থাকবেন। বিবাহ, সোশ্যাল লাইফ এবং রেসপন্সিবিলিটিকে কন্ট্রোল করবার যোগ আপনার তৈরি হবে। নতুন ব্যবসা, বিদেশে গমন বা ফরেন কোন ইউনিভার্সিটি, ডাইভার্সিফিকেশন অফ স্টাডিজ, ক্যারিয়ার নিয়ে নিশ্চয়তা কিন্তু প্রদান করবে। কিন্তু মনে রাখবেন, কোনোভাবে ইনসাবঅর্ডিনেশনের মধ্যে যাবেন না, তাহলে কিন্তু ব্যাপারটা আপনাকে বেশ নেগেটিভ ফল প্রদান করবে। যতটা সম্ভব স্যাটার্ন যখন কম্বাস্ট থাকে পরিষ্কারে, নিষের মূল ত্রিকোণে অবস্থায় রয়েছে, তো ততটা সম্ভব নিজের কনসেন্স যেন কখনো না হারায়, অর্থাৎ বিবেক, সোল, সেটার যেন ভাইব্রেশন আমরা কখনো না হারাই। অর্থোপেডিক সমস্যা ফিমেলদের ক্ষেত্রে, গাইনি সমস্যা, এবং মেলদের ক্ষেত্রে বা ফিমেলদের ক্ষেত্রে আপার অ্যাবডোমিনাল পোর্শনে ডাইজেশনের সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে। কর্কট লগ্নের ক্ষেত্রে এই যুগ্ম প্রভাব, অর্থাৎ রবির কুম্ভে গমন এবং শনিকে কম্বাস্ট করা, তার যে ইফেক্ট আছে সেটা কিন্তু কর্মক্ষেত্রে আপনি এর একটা যুগপৎ বিপরীতধর্মী প্রক্রিয়া আপনি এখানে পাবেন। সেকেন্ড হাউসের লর্ড 8th হাউসে গেছে আপনার, এবং তার সাথে শনির সাথে আছে 12th হাউসের লর্ডও, এবং সে অ্যাজ ওয়েল অ্যাজ 3rd হাউসেরও লর্ড বুধ, সেও কিন্তু প্রবেশ করে যাবে 11 তারিখ। এবং তো আপনাকে যুগপৎভাবে কিছু বেটার জায়গা কর্মক্ষেত্রে প্রদান করবে। এবং সব থেকে বড় কথা, কাজের জায়গায় যে অংশগুলো থেকে আপনি পর্যায়ক্রমে ডিপ্রাইভড হচ্ছেন, সেই অংশগুলো কিন্তু অনেকটাই আপনি নিজের দখলে বা মানে সেটা লেজিটিমেট প্রসেসে বা বুদ্ধির দ্বারা সেটাকে কিন্তু অনেকটাই আপনি অকুপাই করতে সমর্থ হবেন, বা নিজের ঋতগৌরব পুনরুদ্ধারের ক্ষেত্রেও কিন্তু আপনার সক্ষমতা এ সময় যথেষ্ট বৃদ্ধি পাবে। চেষ্টা করবেন যারা বিভিন্ন রকম স্কিল নির্ভর কাজের সাথে আছেন, ধরুন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সফটওয়্যার রিলেটেড ইঞ্জিনিয়ারিং, বা ধরুন মেকানিক্যাল বা আর্কিটেকচার এই ফিল্ডের সাথে যারা আছেন, বা ধরুন যারা বিভিন্ন রকম সার্জন আছেন, চিকিৎসক, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল এ সময় প্রদান করবে। যারা ফিমেল আছেন, জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক শক্তি মেলদের তুলনায় অনেক বেটার থাকবে। কমিউনিকেশন রিলেটেড যে সমস্ত বিজনেস আছে, বা ধরুন বিভিন্ন ই বিজনেস যারা প্রদান করেন, অনলাইন বিজনেস প্রদান করেন, ভোগ্যপণ্যের বিজনেস এর সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন রকম, বিশেষত ফিমেল ড্রেস বা বাচ্চাদের ফ্যাশনেবল ড্রেস বা ফিমেল বিউটি প্রোডাক্ট, ইমিটেশন জুয়েলারি এই সংক্রান্ত বা হোম ডেকরের বিজনেসের সাথে যদি যুক্ত থাকেন, আপনাকে কিন্তু অবশ্যই বেটার ফল দেবে। লাক এবং ফরচুন কিছুটা আপনার সাথ দেবে, এবং বাকিটা আপনাকে না অ্যাকুয়ার করতে হবে বাই ডিন্ট অফ ইউর সেন্স অ্যান্ড প্রপার প্রেজেন্স অফ মাইন্ডের দ্বারা।
আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথেও যারা যুক্ত আছেন তাদেরও কিন্তু ভালো অগ্রগতি এ সময় শো করছে। অ্যাডভার্টাইজিং, কার্টুন, এ সমস্ত ফিল্ডেও যারা রয়েছে তারাও কিন্তু বেটার কাজ করতে পারবেন। শরীরের ক্ষেত্রে বলবো আপার মিডিল অ্যাবডোমেন এবং বোথ দ্য লাংস, এবং যাদের ক্ষেত্রে পেসমেকার সংক্রান্ত কোনো ব্যাপার আছে, স্টেইন বসেছে, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। লিও লগ্নের ক্ষেত্রে বলতে পারি, দেখুন অ্যাসেন্ডেন্টের লর্ড আপনার নিজে 7th হাউসে রয়েছে এবং শনিকে কম্বাস্ট করছে, সেই ঘরের অধিপতি, এবং 6th হাউসের লর্ড। তার ফলে আপনার ক্ষেত্রে কিন্তু কানেকশন বলুন, অ্যাটাচমেন্ট বলুন, আপনার গৃহ সংক্রান্ত বা আপনার রুট সংক্রান্ত জায়গার সাথে আপনাকে অনেক বেশি পজিটিভনেস তৈরি করবে। অর্থাৎ নিজেকে কোনোভাবেই আপনি মনে করুন কর্মসূত্রে বাইরে থাকেন বা ব্যবসার জন্য বাইরে যেতে হচ্ছে, একটা অদ্ভুত রকমের বাড়ি বা বাড়ির যে এনভায়রনমেন্ট তার থেকে না নিজেকে ডিটাচ করতে পারবেন না। মঙ্গল এখন একদম স্ট্যাগনেশনে থাকবে, মানে যখন থেকে আমি 12 তারিখ অনওয়ার্ডস কথা বলছি, আজকে 2 তারিখ, তো 12 তারিখ অনওয়ার্ডসের পর থেকে মঙ্গলের যে অ্যাঙ্গুলার মোশন উইথ রেসপেক্ট টু আর্থ সেটা কিন্তু অলমোস্ট স্ট্যাটিক স্টেটে চলে যাবে। তার ফলে এটা আরও বেশি বেড়ে যাবে এবং তার সাথে ইগো, তার সাথে অহংকার, হটি প্রাউডি নেচার, মানুষের কথাবার্তার মধ্যে অতিরিক্ত পরিমাণে ধরুন যে নিজের ব্যাপারে সে অতিরিক্ত গুণ গাওয়া, যাকে বলা যায় ব্লোয়িং হিজ অর হার ওন ট্রাম্পেট, সেই ধরনের প্রবাবিলিটি কিন্তু এ সময় তৈরি হওয়ার যথেষ্ট যোগ দেখা যাচ্ছে। তবে মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনাকে কিছুটা দেবে, স্পেশালি 10 তারিখের পর থেকে বৃহস্পতির এক্সজশন ফেজে চলে যাবেন। তা সত্ত্বেও কিন্তু আপনাকে মোটের উপরে বেটার ফল প্রদান করতে থাকবে। একটু ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু অ্যাডজাস্টের মধ্যে দিয়ে যেতে হবে। যদি সমবয়সে, আমি সিংহের ক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখেছি সমবয়সে বিবাহ হয় বা অনেক সময় ওয়াইফ বেশি ম্যাচিওর্ড হয়, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা প্রবলেম হবে না। কিন্তু যদি বয়সের ডিফারেন্স খুব বেশি থাকে তাহলে কিন্তু, খুব বেশি মানে সেটা 5.5 বছরের বেশি, তাহলে কিন্তু ডিফারেন্স অপিনিয়ন অত্যন্ত বেশি হবে এবং কিছু ক্ষেত্রে সেটা আপনার ছকের প্যারামিটার, আপনার সোশিও ইকোনমিক, সোশিও কালচারাল আসপেক্টের উপর দাঁড়িয়ে আপনি কিন্তু বেশ কলহ, বিবাদ বা ব্যাপারটা একটু কাপবোর্ড ইন দ্য স্কেলিটন লেভেলে চলে যাবেন, সেটা থেকে সাবধান। কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট দেবে, বাট যারা যত মেটিকিউলাসলি কাজ এবং যত অনেস্টির সাথে কাজ করতে পারবে তাদের কিন্তু তত আপলিফমেন্ট দেবে। অনেক সময় ধৈর্যচ্যুতি ঘটাবে, সেটাকে ইগনোর করে কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন। লিভার এবং কোলন এই দুটো অংশ থেকে কিন্তু বেশ যত্ন নেবেন শরীরের। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবির এই কুম্ভ রাশিতে গোচর এবং তার স্যাটার্নকে কম্বাস্ট করা, তার যে ইফেক্ট, সেটার বোথ সাইডস আছে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। পজিটিভ যেটা, সেটা দিকবলি মঙ্গল আপনাকে কিন্তু অনেকটা জায়গা থেকে বার করে দেবে, স্পেশালি কনফিডেন্স, কারেজ, বেশ কিছুটা ভিগিয়ার, বেশ কিছুটা বলতে পারেন যে বডি ল্যাঙ্গুয়েজ, খুব পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা আপনি কিন্তু বেশ কিছু হার্ডেলকে আপনি অতিক্রম করে এগোতে সহায়তা আপনি পাবেন আর কি। কমফোর্টেবল, আপনি যত চ্যালেঞ্জ আসবে সেটাকে না কিন্তু খুব কমফোর্টেবলি আপনি ফেস করতে পারবেন। কিন্তু যদি কোনো কারণে রাহু বা কেতুর দশায় থাকেন, বা শুক্রের সাথে রাহু বা শনির সাথে রাহু বা কেতু এরকম দশায় থাকেন, তাহলে কিন্তু সেটা ফেস করতে একটু সমস্যা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে ইনসাবঅর্ডিনেশন বা ইনসেন্সিবল বা ইরেসপন্সিবল কাজের দায়ভার কিন্তু এসে যাবে। শুধু দায়ভার নয়, আপনি কিন্তু সে জাতীয় কাজ করেও ফেলবেন। সেটা অ্যাবসেন্ট মাইন্ডে করুন বা যেভাবেই করুন, আপনার দ্বারা সংগঠিত হয়ে যাবে। যতটা সম্ভব পিস এবং ট্র্যাঙ্কুইলিটি মেনটেন করবার দিকে নজর দেবেন।
এবং পরিষ্কার ব্যাপার, ভেনাস যেহেতু এক্সল্টেড ফেজে রয়েছে, এখনো ভেনাস রয়ে গেছে এবং 10 ডিগ্রি ক্রস করে গেছে, সুতরাং ভেনাস আপনাকে পূর্ণ মাত্রায় সহায়তা করবে এই পরিস্থিতির সাথে একটা লেভেল পর্যন্ত যুদ্ধ করার, ব্যাটেল করার। তবে ব্যাটেলটা খুব অনেস্টি এবং ডিগনিটির সাথে করবেন, এবং প্রয়োজন না থাকলে ব্যাটেলে যেন একটা ট্রুস আসে, এরকম নয় যে প্রয়োজন চলে গেছে তখন আপনি যুদ্ধ করে যাচ্ছেন, তাহলে কিন্তু পরিণতি নেগেটিভ দিকে নিয়ে যাবে আপনাকে। হ্যাঁ, যতটা সম্ভব অবস্টিনেন্স, ইগো, অ্যাগ্রেশন এগুলো থেকে বাইরে যাবেন। তর্ক প্রবৃত্তি যদি থাকে তাহলে সেটাকে কোনোভাবে, যদি মঙ্গল রাহুর সাথে যুক্ত বা দৃষ্ট, স্লো মঙ্গল এরকম স্টেটে চলে আসে, তাহলে কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধান, বিশেষত অর্থোপেডিক পোর্শনে বা ধরুন নার্ভাস সিস্টেমে কোনোভাবে কিন্তু চোটাঘাত লাগবার যোগ আছে। যাদের চোখে পাওয়ার আছে এবং পাওয়ার আস্তে আস্তে রেইজ করছে এরকম স্টেটে আছে, তারাও সাবধান। লিভারের যত্ন নেবেন, যতটা সম্ভব নেওয়া যেতে পারে, এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে যতটা পরিমিত খাবার বা ডক্টর যেভাবে বলেছেন সেইভাবে আর কি খাওয়ার চেষ্টা করবেন। আর দূরভ্রমণ যোগ আছে, তবে কন্টিনজেন্সি এবং সাবধানতা দুটোই অবলম্বন করবেন। ইনসাবঅর্ডিনেশন থেকে কিন্তু সাবধান থাকবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন রবির এই কুম্ভ রাশিতে গোচর এবং শনি দগ্ধ হওয়া সব থেকে বেশি ইফেক্ট যেটা আপনাকে দেবে সেটা হচ্ছে ফিন্যান্সের আপস অ্যান্ড ডাউনস ভীষণ পরিমাণে কিন্তু লক্ষ্য করবেন, বিশেষত ফেব্রুয়ারি মাসের একদম ফ্যাগ এন্ড থেকে। পয়সা কখনো দেখবেন আপনার এক্সপেকটেশনের থেকে একটু বেশি আসছে, কখনো এতটাই কম আসছে যেটা দিয়ে আপনার কিন্তু রিকোয়ার্ড ওয়ার্ক সেটা কিন্তু ঠিকঠাক মতন ভাবে হচ্ছে না। এবং আপনার ক্ষেত্রে বিবাহ, লাক্সারি এই সমস্ত প্রচুর পরিমাণে যোগ রয়েছে, কিন্তু এই যোগগুলোকে এক্সিকিউশন করতে গেলে যে পরিমাণের ফিনান্সের সোর্স দরকার সেটা কিন্তু এই সময় একটুখানি জিগজ্যাগ করবে। কোন সময় আমি বেসিক্যালি আপনাদের বলছি যে মার্চ মাসের প্রথম 3টে সপ্তাহ, এই 3টে সপ্তাহ বেশ সাবধানের সাথে ব্যাপারটা কাটানোর চেষ্টা করবেন। দেখুন রাহু 6th হাউসে আছে এবং রবি এবং শনি প্রাইমারি ক্ষেত্রে যেখানে যোজক হবে, কনজাংক্ট হবে এবং কম্বাস্ট হবে, তো সেখানে না ব্যাপক পরিমাণে কনস্পিরেসি বা ব্যাকস্টিয়ার গসিপ বা ধরুন আপনাকে ইনস্টিগেট করা, আপনাকে হেয় করা, আপনাকে মকারি করা, আপনার ভালো জিনিসটা লুকিয়ে কেউ নিয়ে যাওয়া বা পক্ষান্তরে আপনার জিনিসটাকেই প্রচার করে কেউ তার মান এবং গুণ সেটাকে আরোহণ করা, এরা মনে রাখবেন এরা কখনো লং রানে কোনোদিন সে এফেক্টটাকে করতে পারে না। শর্ট রানে কিছুটা এদের হয় আর কি, কিছুটা প্রভাব প্রতিপত্তি হয়। আমি আমার এই প্রায় 11 বছর হয়ে গেল আমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি, আমি এটা নিজে দেখেছি আমার লাইফ দিয়ে। তো যাই হোক, সেটাতে একটু খেয়াল রাখবেন আর উত্তেজিত হবেন না। আর বাচ্চার সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশেষত বাচ্চা যদি চাইল্ডহুড ফেজকে ক্রস করে 14-15 বছরের ফেজের মধ্যে চলে যায়, তাহলে কিন্তু কখনোই এমন কোনো শব্দ বা এমন কোনো ভাষার প্রয়োগ করবেন না যেটা বুমেরাং হয়ে আপনার জীবনেই আসে। প্রস্টেট, কিডনিস এবং ইউরিনারি ট্র্যাক্ট 3টেরই কিন্তু নজর রাখবেন। ফিমেল হলে তার সাথে গাইনি অংশ, স্পেশালি লোয়ার অ্যাবডোমেনেরও ক্ষেত্রে নজর রাখবেন। যাদের স্মোক করা অভ্যাস আছে বা একটু পলিউটেড এরিয়াতে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বোথ দ্য লাংস আর টু বি অলসো টেকেন কেয়ার অফ। বৃশ্চিকের ক্ষেত্রে বলে দিই, দেখুন রবি আপনার 10th হাউসের লর্ড, সে অ্যাকচুয়ালি আপনার 4th হাউসে প্রবেশ করছে বেশ আমাদের কুম্ভের ঘরে, এবং সেখানে স্যাটার্ন যে 3rd এবং 4th হাউসের লর্ড তাকে কম্বাস্ট করে দিচ্ছে।
এই কম্বাশনের এফেক্ট কিন্তু আপনার ক্ষেত্রে মূলত একটু পিকিউলিয়ার ভাবে প্রদান করবে। হঠাৎ করে দেখবেন যে 25-26 তারিখ থেকে বেশ কিছুটা কমফোর্টেবল স্টেট, কিন্তু তার 3-4 দিনের মধ্যেই বেশ কিছু কনস্ট্রেইনস এসে সেখানে কিন্তু দানা বাঁধবে। স্পেশালি ব্যবসা বাণিজ্য বা নিজের কর্মক্ষেত্র থেকে অর্থাগম, বা ধরুন আপনি একটা প্ল্যানিং করেছেন ধরুন ফেব্রুয়ারি মাসের 3rd উইকে গিয়ে যে আমি এই কাজগুলো করব, নিজের বাড়ির জন্য এই জিনিসগুলো কিনবো, বা ধরুন কোনো ইমুভেবল প্রপার্টি আপনি কেনবার প্ল্যান করেছেন, আপনি কোনো লোন অ্যাপ্লাই করেছেন, বা আপনার জমানো কোনো টাকা সেখান থেকে বিনিয়োগ করছেন, হঠাৎ করে দেবেন না ব্যাপারটার মধ্যে একটা মেস এসে যাবে এবং কোনোভাবেই কাজটা অন্তত মার্চের 3rd উইক অব্দি আপনাকে প্রপারলি এক্সিকিউট করতে দেবে না। যদি না করতে দেয় তাহলে 3 সপ্তাহ ওয়েট করবেন, কারণ আমি তো অ্যাবস্ট্রাক্ট বলছি, আপনার চোখের বলবত্তা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি বলবত্তা থাকে তাহলে অনেকটা বাধা কাটিয়েও কাজ করতে পারবেন, আর না হলে জিনিসটা 3 সপ্তাহের জন্য একটু রেস্ট দেবে, তারপর অটোমেটিক্যালি বেটার হবে। ইকোনমিক কন্ডিশন কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থাকবে। ফাইন্যান্সের যে ফ্লো, ন্যাচারাল ফ্লো যেটা আছে, মানিটারি ফ্লো, সেটা কিন্তু একটু স্লো ডাউন হবে। হ্যাঁ, এবং কনফিডেন্স বা কনভিকশন এটাও কিন্তু স্লো হবে। তার জায়গায় যেটা আসবে একটু এক ধরনের আত্মপ্রশংসা, বা যেরকম আসবে এক ধরনের দর্প অহংকার, এই ধরনের কিছু মানে অ্যাবস্ট্রাক্ট নেগেটিভ গুণ আপনার মধ্যে কিন্তু তৈরি হবে। রিলেশনশিপ বা যারা ধরুন চারপাশে আছেন আত্মীয় স্বজন বা এমন কিছু কোর রিলেশনশিপ, পিতামাতা হতে পারে, ভাই বোন হতে পারে, বা স্পাউসও হতে পারে, তার সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা চাপানোতরের মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে এবং ডিসিশন মেকিং এবিলিটিকে কিন্তু ভীষণভাবে এটা হার্ড করবে। সিদ্ধান্তহীনতায় খুব বেশি ভুগবেন এবং ভীষণ ডুয়ালিটি এসে যাবে। বুধ যদি জন্মছকে কোনোভাবে দুর্বল হয় এবং তার সাথে শনিও যদি দুর্বল বা মাঝারি লেভেলে থাকে, তাহলে কিন্তু অত্যন্ত উল্টোপাল্টা সিদ্ধান্ত নেওয়ার দিকে আপনাকে প্ররোচিত করবে। চেষ্টা করবেন মার্চ মাসের প্রথম 3 সপ্তাহ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষত যেখানে সাথে অনেক ফিউচার কোনো অ্যাপ্লিকেশন বা ধরুন অনেক টাকা পয়সার যুক্তি আছে, এই জাতীয় সিদ্ধান্ত থেকে নিজে কিছুটা রিফ্রেইন করা। মার্চ মাসে 3rd উইক চলে গেলে তারপরে আস্তে আস্তে দেখবেন পরিস্থিতি আপনাকে সেদিকে অটোমেটিক্যালি নিয়ে যাওয়া। ইনসাবঅর্ডিনেশনের যোগ কিন্তু ভীষণ পরিমাণে রয়েছে। যতটা সম্ভব সেটাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবেন। অতিরিক্ত কিছু সত্যি কথা বলে মানে অবাঞ্ছিত দরকার নেই। যেখানে কাজ করতে যাচ্ছেন কাজ করুন। খুব যদি সমস্যা ভোগেন তাহলে খুব ভদ্রভাবে আপনার সিনিয়রকে বলবেন, তিনি যতটা বুঝবেন সেটিই মনে রাখবেন। এই সময় ম্যাক্সিমাম আপনার রেজলিউশন হওয়ার মতন যোগ আছে। আর তিনি যদি একেবারেই না বোঝেন তাহলে ওই পরিস্থিতিতেই 3 সপ্তাহ কাজ করুন, তারপরে অটোমেটিক্যালি পরিস্থিতি অনেকটা কম্প্যাটিবল হবে আর কি। স্পাউসের হেলথের দিকে নজর রাখবেন এবং যতটা সম্ভব নিজের শরীরের লোয়ার লিমসের দিকে নজর রাখবেন। আর যদি কখনো সার্ভাইকাল স্পন্ডিলাইসিস বা ধরুন শোল্ডার্স আপনার একদম স্টিফ হয়ে গেছে কোনো কারণে, বা আপনি কোনো খেলাধুলার সাথে যুক্ত এরকম ব্যক্তি আছেন, সেখানে হ্যাম্পার হচ্ছে, বা মাইন্ড একদম কনসেন্ট্রেট করতে পারছেন না, তাহলে সেই রেসপেক্টিভ ফিল্ডের চিকিৎসকদের বা বিভিন্ন অল্টারনেটিভ মেডিসিন এরকম যারা করেন তাদের সাথে কথা বলতে পারেন। বাট যদি কোনোভাবে গল ব্লাডার বা কিডনি সংক্রান্ত সমস্যা দেখতে পান তাহলে কিন্তু বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই যে রবির এই কুম্ভ রাশিতে গোচর এবং শনির কম্বাসন এর মিলিত এফেক্ট কিন্তু 9th হাউসের লর্ড, সে অ্যাকচুয়ালি 3rd হাউসে স্যাটার্নকে নিজেরই ঘরে কম্বাস্ট করেছে। এটা কিন্তু মোটেই খুব শান্তিপূর্ণ অবস্থান নয়। নট অনলি শান্তিপূর্ণ অবস্থান, এটাকে ভীষণভাবে
মানসিক মানে চিত্তচাঞ্চল্য, ডিসিশন মেকিং ইনএবিলিটি, নার্ভাস সিস্টেমের দুর্বলতা, তার সাথে অহেতুক ধরুন যেখানে প্রয়োজন নেই সেখানে অকস্মাৎ এমন কিছু অতিরঞ্জিত কথা বলে দেওয়া, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হতে পারে। বা ধরুন একটুখানি পোশাক আশাক বা আড়ম্বর এগুলোর দ্বারা নিজের ভাবমূর্তিকে একটু অতিরঞ্জিত করারও মানসিকতা মানে আপনার টেন্ডেন্সি এ সময় তৈরি হবে। যারা বিভিন্ন রকম আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে যুক্ত আছেন, বিশেষত সিনেমা, সিরিয়াল বা নাটক, গান বাজনা এইসব ফিল্ডে বিশেষত আছেন, তারা কিন্তু এই সময় বেশ কিছু অপরচুনিটি পাবেন, কিন্তু সেটাকে হেলায় নষ্ট করবেন না। হ্যাঁ, এমন হতে পারে হয়তো সেটার বাণিজ্যিক জায়গাটা হয়তো ছোট, কিন্তু দেখা যেতে পারে সেই জায়গায় কাজ করে কিন্তু 6 মাস বাদে আপনার খ্যাতি বা সুনাম অনেক বৃদ্ধি পাবে এবং নিজেকে অনেকটা বেটার দিতে পারবেন। তাই শুরুতেই পরিস্থিতিটা দেখেই জিনিসটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া বা খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে সেটাকে অপমানিত করে দেওয়া, এটি দয়া করে করবেন না। এই টেন্ডেন্সিগুলো কোনোদিনই করবেন না, এই সময় তো একদমই করবেন না, এগুলো ভীষণভাবে নেগেটিভ টেন্ডেন্সিস। আচ্ছা, ইমুভেবল প্রপার্টি সেল পারচেসের কিন্তু ভালো যোগ দৃষ্ট হচ্ছে, তবে সেটা করবেন 24 তারিখের পরে। অত্যন্ত পরিমাণে ডিজায়ার লেভেলকে হাই করবে এবং সেটা আমাদের যে ন্যাচারাল স্লিপ আছে বা রেস্টের যে টাইম আছে সেটাকে কিন্তু বেশ কাটেল করবে। তার জন্য আপনার নার্ভাস সিস্টেমের উপরে একটা কনস্ট্যান্ট একটা প্রেশার বা ধরুন এক ধরনের অব্লিগেশন আপনার থেকে যাবে। সেরকম যদি কিছু বুঝতে পারেন, সেইভাবে আপনার হাইপার টেনশন আসছে, ইনসোমিয়া আসছে, কাল বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। হজম শক্তি সংক্রান্ত জায়গাটা ভীষণভাবে ড্যামেজ করবে, বিশেষত আপার অ্যাবডোমিনাল পোর্শন। ডাক্তারবাবু যে যে জিনিসগুলো খেতে বারণ করেছেন বা যেগুলোতে সময় খেতে বলেছেন সেগুলোর প্রতি কিন্তু টু দ্য লেটার্স মেনে চলবার চেষ্টা করবেন, কোনো রকম অতিরিক্ত নিজে থেকে বুদ্ধি অ্যাপ্লাই না করে। যারা বিভিন্ন রকম অকাল্ট সাথে যুক্ত আছেন বা বিভিন্ন বলতে পারেন মেটাফিজিক্যাল ট্রান্সফরমেশনের মধ্যে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি বেটার ফল প্রদান করবে, সাবজেক্ট টু দ্যাট আপনার গুরু কতটা বেটার আছে, অর্থাৎ বোথ দ্য স্যাটার্ন অ্যান্ড জুপিটার কতটা পাওয়ারফুল স্টেটে রয়েছে তার উপরে কিন্তু বিষয়টা ডিপেন্ড করবে। যাদের বোন ম্যারো বা ধরুন কোনোভাবে অস্টিওপোরোসিস বা ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন ডি এর ঘাটতি এগুলো রয়েছে অলরেডি, ব্লাড জেনারেশন কম হচ্ছে, সুগারের জন্য রীতিমতো ডাক্তারবাবুরা ইনজেক্ট করছে যাতে ব্লাড লেভেল মানে আরবিসির পরিমাণ বাড়তে পারে সেই সংক্রান্ত জায়গা, তারা কিন্তু কোনো রকম খাওয়া দাওয়া বা ডাক্তারের যে সমস্ত বিধিবদ্ধতা যেগুলো দিয়েছেন সেগুলোকে অমান্য করবেন না। পায়ের দিকে সবসময় খেয়াল রেখে হাঁটবেন, আর ছাতের দিকে কখনো ধারের দিকে যাওয়ার আগে একটু সাবধানতা অবলম্বন করবেন। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 8th হাউসের লর্ড সে আপনার 2nd হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সেখানে সে আপনার লগ্নপতিকে কম্বাস্ট করে দেবে। এই কম্বাসনের যে প্রারম্ভিক এফেক্ট আপনি পাবেন সেটা কিন্তু আপনাকে বলা যেতে পারে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল জায়গায় কিছু কনস্ট্রেইনস, সেগুলো কিন্তু হঠাৎ করে বা কিছু অদ্ভুত প্রক্রিয়ায় সেটা কিন্তু সলভের কিছু পথ দৃষ্ট আপনি পাবেন এবং রিজলভ হবে ইস্যুগুলো। হ্যাঁ, যে কনফ্লিক্টগুলো তৈরি হয়েছিল গত ধরুন 1.5-2 মাস ধরে, সেগুলোর কিছুটা রিডাকশন পাবেন। এবং তবে ওই মার্চের 9 থেকে 15 তারিখ এই সময়টা কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। ফাইন্যান্সিয়াল জায়গায় কিছুটা আপগ্রেডেশন আপনাকে কিন্তু অবশ্যই দেবে, স্পেশালি মিড মার্চের পর থেকে কিন্তু আপনি সেটা হাতে কলমে বুঝতে পারবেন। স্পাউসের সাথে সম্পর্কও বেটার হবে,
ফ্যামিলিতে কিন্তু কোনো, যদি আপনার এরকম সিচুয়েশন থাকে, বিবাহ হয়েছে, সন্তান নিতে চান, এরকম কোনো স্টেট থাকে, তাহলে কিন্তু এই স্টেটটা সন্তান নেওয়া বা সন্তান বার্থ করার হওয়ার জন্য বেস্ট টাইম আর কি এটা, সেটাও কিন্তু দৃষ্ট হচ্ছে এখান থেকে। একটা হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি আপনার সেকেন্ড হাউসে এসে কেন্দ্রীভূত হবে, তার ফলে পরিবারের প্রতি অতিরিক্ত রকম একটা পজিটিভনেস বা তাদের প্রতি এক ধরনের অধিকার, এবং এই অধিকার চর্চাটা যেন কখনো অনধিকার চর্চায় পরিণত না হয়, যার দরুন আপনি আপনার পরিবারের সদস্যদের কাছে এক ধরনের ন্যাগিং বা বিরক্তের কারণ হয়ে ওঠেন। সবসময় মনে রাখবেন যে নিজেকে রেলিভেন্স রাখার জন্য আপনার যতটুকু ডিউটি আছে সেটুকুই করবেন, তার থেকে বেশি করলে কিন্তু ইমার্জেন্সি ছাড়া আপনি কিন্তু ইরেলিভেন্ট হয়ে যাবেন, আপনার কথা একটা লেভেলের পরে আর কেউ গুরুত্ব দেবে না। যতটা সম্ভব মঙ্গল এবং স্যাটার্ন এ সময় যে পজিশনে রয়েছে, সেটা নবাংশ বলুন বা অন্যান্য স্টেট বলুন, তাতে কিন্তু তারা অত্যন্ত বেশি এনার্জি ট্রান্সফরমেশনের একটা স্টেটে রয়েছে, যেটা কিন্তু কদাপি বেটার নয়, কারণ মঙ্গলের পোস্টিং এখানে 4th হাউসের লর্ড অ্যাকচুয়ালি। তো 4th হাউসের লর্ড সে যদি অতিরিক্ত এনার্জি প্রদান করে, তাহলে আপনার পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কিন্তু নষ্ট হবে। তার ফলে কায়দা করে চেষ্টা করবেন ঘরের মধ্যে বিবাদ বিসম্বাদ বা বিপরীতধর্মী যে সমস্ত মত আছে সেগুলোকে খুব কৌশলে অ্যাভয়েড করে যাওয়া, বা সেগুলোকে যদি কোনোভাবে পারেন তাহলে সেটাকে একদম নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া, যাতে সেটা পরবর্তীকালে কোনো সমস্যার সৃষ্টি না হয়। মায়ের শরীরের ব্যাপারে কিন্তু যত্ন নেবেন, আর বাবার বয়স যদি 67 বছরের বেশি হয় এবং অর্থোপেডিক জায়গা এবং ব্লাড সুগারের জায়গা যদি গন্ডগোল হয়, তাহলে কিন্তু তারও শরীরের দিকে নজর দেবেন। আপনি যদি মেল ক্যারেক্টার হন, তাহলে কিন্তু শরীরে এই সময় আপনার ওয়েট রিডাকশন কিন্তু বেশ কিছুটা করিয়ে দেবে। তো তারপরে আবার সেটা এপ্রিল মাস থেকে সিচুয়েশন ঠিক করবে। তবে আপনি যদি কোনোভাবে দুর্বল বা এরকম কিছু অনুভব করেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, অস্থি সংক্রান্ত জায়গা থেকে সাবধানতা অবলম্বন করবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবির এই গোচর এবং শনি কম্বাস্ট হওয়াকে বলি, দেখুন 7th হাউসের লর্ড আপনার লগ্নে গেছে এবং গিয়ে আপনার লগ্নপতিকেই কম্বাস্ট করেছে, সেখানে বুধও অবস্থান করছে। তো কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে খুব রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে সাফল্য দেবে, সেটা ব্যবসা বলুন, কাজের জায়গা, সেলফ এমপ্লয়েড বলুন, যেটাই বলুন, কিন্তু আপনার রেকগনিশন, আপনার ধরুন মান যশ খ্যাতি প্রতিপত্তি, আপনার স্বীকৃতি সব কিছুই দেবে, বাট ইউ হ্যাভ টু হ্যাভ হার্ড লেবার টু ওভারকাম দ্যাট থ্রেশহোল্ড, এটা 1 নম্বর। এবং কিছু ক্ষেত্রে কিন্তু এক্সপেন্ডিচার লেভেলটাও কিন্তু আপনাকে বাড়াতে হবে অনেক জিনিসকে প্রশমিত করবার জন্য। পরিস্থিতি কিছু ক্ষেত্রে বাইরে থেকে ফোর্স, মানে যেটাকে অর্থ দিয়ে, সেটা করে আপনাকে কিছুটা একটা পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি মেনটেন করবার চেষ্টা করতে হবে, এবং সেটা কিন্তু লেজিটিমেট প্রসেসে। মনে রাখবেন, স্যাটার্ন কোনো রকম ইললেজিটিমেসি কখনো পছন্দ করে না, সে কিন্তু রিয়্যাক্ট করে দেবে। ডিফেন্স ফোর্স, মাইনিং, হেভি ইঞ্জিনিয়ারিং, অয়েল, ন্যাচারাল গ্যাস, হিউজ রেসপন্সিবিলিটি দেবে এসব ফিল্ডে যারা কাজ করছেন, এবং বেশ ঝুঁকিপূর্ণ জায়গায় কিন্তু আপনাকে এ সময় নিয়োগ হতে পারে বিকজ অফ ইয়োর পাস্ট রেকর্ড, কারণ আপনি সেই কাজ করে অভ্যস্ত। পরিবারের সদস্যদের একটা বৃহৎ অংশের দায়িত্বও কিন্তু আপনি নেবেন। তবে হ্যাঁ, যাদের ক্ষেত্রে মনে করুন জন্মকালীন শনি মীন রাশিতে আছে, বা ধরুন কুম্ভ রাশির শেষের দিকে আছে 22-25 ডিগ্রির পরে, মানে বৃহস্পতির নক্ষত্রে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বলে দিই যে বিভিন্ন রকম চালাকি বা চাতুর্য, সেই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়ে নিজের যে মানে খুব খারাপভাবে বলছি, নিজের যে অদূরদর্শিতা বা অপদার্থতা, বা নিজের যে কোনো কাজ না করবার যে জায়গায় ল্যাকিনাগুলো রয়েছে,
সেগুলোকে অন্যের ঘাড়ে প্রদান করে কাজ করবার মানসিকতা কিন্তু তৈরি হবে। সেক্ষেত্রে বয়স যদি আপনার 25 থেকে 31 বছরের মধ্যে হয়, তাহলে কিন্তু আপনার পিতামাতাও আপনাকে এরকম অদূরদর্শী বা ভুল কাজে আপনাকে কিন্তু ইনস্টিগেট করবে। অর্থাৎ সে আপনার দিকটা না দেখে মানে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে ধরে, যেটা বলছিলাম, সাবসিডাইজ করবার মেন্টালিটি কিন্তু তৈরি হবে এই সময়। যারা বিভিন্ন ল্যান্ড ব্রোকিং, ইরিগেশন, এগ্রিকালচারাল মার্কেট বা এগ্রিকালচারাল ল্যান্ডের সেল পারচেস বা ধরুন বিভিন্ন রকম ব্রোকারেজ, বিশেষত মানে ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে যারা কাজ করেন, তারা কিন্তু এই সময় বেটার ইফেক্ট পাবেন। হ্যাঁ, সিবলিংসের সাথে কিন্তু কোনো না কোনো ম্যাটারে মতানৈক্য তৈরি হবে। আপনি যদি বড় হন তাহলে আপনি চুপ করে যাবেন ম্যাটারটা নিয়ে, বেশি অগ্রসর হবেন না। দেখবেন যে মার্চের 3rd উইকের পর থেকে কিন্তু পরিস্থিতি এবার অটোমেটিক্যালি কাম ডাউন হয়ে যাচ্ছে। যতটা সম্ভব নিজের ইন্টারনাল অ্যাগ্রেশন বা ধরুন ইন্টারনাল যে ইগো বা এক ধরনের যাকে বলা যায় যে সোশ্যাল ট্রান্সফরমেশন না করা, ইন্ট্রোভার্টনেস, এক ধরনের ইন্টারনাল ডিপ্রেশন যেটা আপনি কাউকে বলতে পারছেন না বা সেটা আপনি ভিতরে ক্যারি করে রয়েছেন, এই সংক্রান্ত যত ক্যারেক্টার আছে সেগুলোকে কিন্তু খুব কৌশলে নজরান্দাজ করে চলার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনি শান্তি এবং পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি অনেক বেশি পাবেন। যারা বিভিন্ন রকম অ্যাভিয়েশন সেক্টরে কাজ করেন বা গ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক সাফল্য দেবে এবং অনেক বড় কোনো ভুল ত্রুটি আপনার চোখে পড়ে যাবে, যার দ্বারা কোম্পানি বলুন বা ব্যক্তিগত স্তরে আপনার যে ইমেজ আছে সে জায়গাটা বলুন, সেটা কিন্তু অনেক বেটার হবে এবং আপনি অনেক বড় লোক ইন দ্য সেন্স কোম্পানির কারোর চোখে চলে আসবেন, যেটা আপনার আপগ্রেডেশনের পক্ষে পরবর্তীকালে বেটার আছে। সন্তানদের ব্যাপারে বেশি উদ্বিগ্নতা না রাখাই ভালো। আর 2 নম্বর হচ্ছে বাইরে ইউনিভার্সিটিতে বা ফরেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করাতে গেলে চেষ্টা করতে পারেন। হার্টের দিকে নজর দেবেন এবং এন্ডোক্রিন গ্ল্যান্ডের দিকে নজর দেবেন। লাস্ট অংশ নিয়ে বলবো, সেটা হচ্ছে মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। দেখুন 6th হাউসের লর্ড সে 12th হাউসে এসে বসেছে এবং শনিকে, অর্থাৎ আপনার 11th এবং 12th হাউসের লর্ডকে সে কম্বাস্ট করে দিচ্ছে। তো তার ফলে আপনাকে যেটা বলি, যত রকম মানে আমাদের ব্যবহারিক যে জায়গা রয়েছে, মানে আরেকজন ব্যক্তির সাথে সম্পর্ক রাখবার জন্য, সেই জায়গাগুলোতে কিন্তু প্রচুর প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং আপনার মধ্যে এক ধরনের ইগো, বোস্টিং বা ধরুন এক ধরনের ভ্যানিটি, এগুলো তৈরি হবে। অনেক সময় এগুলো আপনি বুঝতে পারবেন কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, কারণ সেখানে রাহু অবস্থান করছে। রাহুকেতু জামচারের মধ্যে আপনি রয়েছেন এখন, তার ফলে আপনাকে সেটা সঠিক পথ নির্দেশ করতে পারবে না। ভালো দশায় থাকলে একটা নির্দিষ্ট ইন্টারভেল অন্তর আপনার মধ্যে মনে হবে যে আই মাস্ট কাম আউট অফ দিস স্টেট, কিন্তু আপনাকে সেটা করতে দেবে না। এটা রিয়েলিস্টিক চিন্তা এবং সেই চিন্তার প্রপার অ্যাপ্রোচ, পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা রাখা, স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখা, সে ব্যাপারেও কিন্তু কিছু কনস্ট্রেইনস তৈরি করবে। হ্যাঁ, ছোটোখাটো কিছু ভ্রমণের যোগ আপনি এ সময় পাবেন, বা আপনার নিজের ব্যক্তিগত কাজের জায়গা যেরকমই হোক, আপনি চাকরি, ব্যবসা, সেলফ এমপ্লয়েড যেরকমই হন না কেন, সেখানে আপনাকে অনেকটা বেটার ফল প্রদান করবে। কিন্তু পরিবেশ বা পরিস্থিতির মধ্যে শান্তির মারাত্মক রকম অভাব আপনি লক্ষ্য করবেন, এবং যেটা কিন্তু আপনার মধ্যে চিত্তচাঞ্চল্য এবং সেখান থেকে ভুল ডিসিশন মেকিং এবিলিটি তৈরি করবে, যেটা আপনাকে লং রানে কিন্তু ভালো ফল দেওয়ার মতন অবস্থায় থাকবে না। ডিসিশন মেকিং ইনএবিলিটি, তার সাথে মনে করুন ডুয়ালিটি, বোথ দ্য পেরেন্টস, বিশেষত মাতার শরীরের দিকে বেশি পরিমাণে যত্ন রাখবার প্রয়োজন থাকবে। যতটা পারবেন যারা স্পিরিচুয়াল ইনক্লিনেশন আছে সেদিকে থাকবার চেষ্টা করবেন। সন্তানদের জন্য অতিশয় চিন্তা ভাবনা, বা যারা সন্তান নেওয়ার প্ল্যান করছেন
সেক্ষেত্রে খুব ডুয়ালিটিতে ভোগাবার, প্রপার ডিসিশনে না আসার মতো স্টেট কিন্তু তৈরি হতে পারে। ইনসাবঅর্ডিনেশন তৈরি হওয়া এবং তার সাথে ছোটখাটো দুর্ঘটনার যোগ কিন্তু এখানে দৃষ্ট হচ্ছে, বিশেষত লেগ লেন্থ বরাবর মাথার ডান দিক ঘেঁষে রাইট এন্ডে, মানে প্যারোটিড গ্ল্যান্ডের নিচে শোল্ডার অংশে, সেদিকেও নজর রাখবেন। এবং যারা পুরনো বন্ধু তাদের সাথে কিন্তু সম্পর্ককে মজবুত রাখার চেষ্টা করবেন, কারণ মে মাস থেকে তারাই কাজে লাগবে। ভালো থাকবে।